গিয়ে বসি। তারপর আমরা দুজনে গিয়ে ওই পাশে একটা খালি জায়গা ছিল, সেখানে গিয়ে বসলাম। দুজনে বসে বসে গল্প করছি। বেশ অনেকটা সময় গল্প করলাম। এই চলো, অনেকটা সময় হয়ে গিয়েছে, এবার কিছু খাবো। আরু আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এই কি খাবে? তোমার যা ভালো লাগে অর্ডার করো। আরু তার নিজের পছন্দ মতো অর্ডার করলো খাওয়া দাওয়া করে। এই চলো। এখন আবার কোথায় যাবে? মলে যাব, আমার কিছু কেনাকাটা করতে হবে। আচ্ছা চলো। আরু গাড়ি স্টার্ট করে শপিং মলের সামনে গিয়ে থামলো। পরে দুজনেই মলে ঢুকলাম। মলের ভিতরে এসি লাগানো, ঠান্ডায় মাইগ্রেনের সমস্যা করছে, হাত পাও ঠান্ডা হয়ে আসছে আমার। আরু আমার না খুব সমস্যা হচ্ছে, এসির বাতাসে মাইগ্রেনের সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়াও। আরু ব্যাগ থেকে একটা চাদর বের করে দিয়ে বলল, এই নাও, এটা মুখে পেঁচিয়ে নাও। আমি আরু চাদরটা নিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম। এবার একটু বেটার ফিল হচ্ছে। আরু আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলো। আঙ্কেল, ভালো কোয়ালিটির কয়েকটা প্যান্ট দেখান তো। মামুনি, কার জন্য দেখাবো? সাইজটা একটু বলো। আরু আমাকে দেখিয়ে দিয়ে, ওর সাইজের লাগবে। আমি আরুর কথা শুনে অবাক হয়ে গেলাম। এ আরু, তুমি কি করছো? আমার জন্য প্যান্ট কিনছো কেন? আরু চোখ রাঙিয়ে আমার দিকে তাকালো। এই ছেলে, বেশি কথা বলতেছো মনে হয়। অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দিব আমার মুখের উপরে কথা বললে। আরু আমার জন্য দুইটা দামি প্যান্ট আর দুইটা শার্ট কিনে বলল, এই নাও, এগুলো তোমার জন্য। কাল থেকে যদি কলেজে ওইসব পরে আসো খারাপ হবে। মানুষ তোমাকে কথা কেন শোনাবে? হ্যাঁ, আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না, কারণ আরুকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটার মধ্যে কোনো দেমাগ বা হিংসা নাই, একদম সাধারণ একটা মেয়ে। গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অডেল সম্পত্তি, তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই। আচ্ছা চলো, অনেক সময় হয়েছে, এবার বাসার দিকে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছ, অনেকটা সময় হয়েছে, এবার যাওয়া দরকার। দুজনের লিফট দিয়ে নেমে শপিং মল থেকে বের হব। ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছা করে এসে আমার গায়ের সাথে ধাক্কা খেলো। আমাকে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে। আমি লক্ষ্য করে দেখি হেনা। আমি তো অবাক, হেনার সাথে অনেকগুলো মেয়ে আছে, হয়তো শপিং করতে এসেছে। ধুর, যাই করুক তাতে আমার কি। হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হেনা চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে। পাশে অনেকগুলো উশৃঙ্খল ছেলেপেলে দাঁড়িয়েছিল, ওরা দৌড়ে আসে। এই এখানে কি হয়েছে? দেখেন না ভাইয়া, এই খ্যাত ছেলেটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বলে কান্না জুড়ে দেয়। আমার তো মাথায় কাজ করতেছে না, এই মেয়ে এইসব উল্টাপাল্টা কি বলতেছে। ছেলেগুলা বলল, এই পোলা, মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা হয় বলে আমাকে মারতে আসে। তখনই আরও ওদের পথ আটকালো। এই, আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না। দোষ আকাশের না, দোষ হচ্ছে ওই মেয়ের। সে নিজের ইচ্ছায় এসে ধাক্কা খেয়েছে। ভাই আপনারা বিশ্বাস করেন এই মেয়ে মিথ্যা বলছে। ওরা দুজন মিলে প্ল্যান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছেলেগুলো আরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমার গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। হেনা তো মনে মনে খুশি। বেটা খচ্চর, কালকে শোধ তুলে নিতাম। এই, তুই মুখের থেকে চাদরটা সরা, তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এই, তোরে একবার বলছি যে কথা কানে যায় না, না আরো কয়েকটা দিব। বলে আমার কলার টেনে ধরে আমি গলা থেকে চাদরের প্যাঁচটা খুলে মুখ থেকে চাদরটা সরাই। ছেলেটা আমাকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে ওর গা কাঁপা শুরু করে দিয়েছে। ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আমাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটা আমার কলার ছেড়ে দিয়ে ওর পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই, আমাকে মাফ করে দেন। ছেলেটা ভয়ে আমার পা ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই তো অবাক, সবাই মিলে আমাকে মারতে এসে আমাকে দেখে সবাই পালিয়ে গেল। বিশেষ করে হেনা তো বিশ্বাসই করতে পারছে না যারা আমাকে মারতে আসলো তারাই আমার পায়ে ধরে মাপ চাচ্ছে। কি হচ্ছে এইসব? এই খ্যাত ছেলেটার পায়ে ধরে কেন মাফ চাচ্ছে ওরা? থুর, মাথায় কাজ করছে না। এদিকে ছেলেটা আমার পা ধরে পড়ে আছে। ভাই, আপনার পায়ে ধরে মিনতি করছি, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই পা ছেড়ে উঠে দাঁড়াও। ভাই, আপনি আমায় মাফ না করলে আমি আপনার পা কখনোই ছাড়বো না। এই তোকে উঠে দাঁড়াতে বলেছি না? বলে গরম হয়ে গেলাম। আর ওর মাথায় যেন কিছুই কাজ করছে না। যেখানে সবাই ওকে অপমান করে সেখানে এই ছেলে তার পায়ে ধরে মাপ চাচ্ছে। মাথা ঠিক আছে নাকি এই ছেলের আল্লাহ জানে। কিন্তু বাকি ছেলেগুলো পালিয়ে গেল কেন? একজনের মাথা খারাপ করে নেওয়া যায়, কিন্তু বাকি যারা ছিল ওরা কেন পালিয়ে গেল? আর ওর কোনোভাবেই হিসাব মিলছে না। তাহলে আকাশের কি অন্য কোনো পরিচয় আছে যেটা আমরা জানি না? আকাশকে নিয়ে হাজারো কৌতূহল মাথায় কাজ করছে। ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়ায়। আজকের মতো কিছু বললাম না, সব ছেড়ে ভালো হয়ে গিয়েছি। না হয় তোরা তো জানিস যে তোদের মৃতদেহ দেখে এত সময়ে
মানুষের কান্নার রোল পড়ে যেত। ভবিষ্যতে যদি এমন ভুল দেখি, ওই দিনই ভুবনে তোদের শেষ দিন হবে। ভালো থাক, চললাম। আরও চলো বলে আরুকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায়। সমস্ত কিছু যেন হেনার মাথার উপর দিয়ে গেল। ছেলেটার ভয়ে এখন হাত পা কাঁপতেছে। কি ভাই, ওকে মারতে গিয়ে নিজেরাই ভয়ে কাবু হয়ে গেলেন? আপনারা 4 জন আর ওই খ্যাতটা একা ছিল, তাও আপনারা ওকে মারতে পারলেন না। বাহ, শুরুতে তো অনেক বীরবল দেখিয়েছিলেন। ছেলেটা হেনার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসায় দেয়। হেনা থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে পড়ে। এই মেয়ে, তোর গুষ্টি মারি। আর একবার শব্দ বের করবি মুখ দিয়ে, তাহলে তোকে থাপড়াইতে থাপড়াইতে এখানেই মেরে ফেলবো। ফাজিল মেয়ে কোথাকার। নিজের জীবন নিয়ে বেঁচে ফিরছি, এইটাই শুক্রিয়া। এই মেয়ে, তুই জানিস এই ছেলেকে বা কি তার পরিচয়? আমি কেন, আমার মতো 100 ছেলে পেলে আসলেও ওর শরীরের পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আজকে তোর জন্য নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম। দোষ ভাইয়ের না, দোষ তোর। তুই ইচ্ছা করে ভাইকে ধাক্কা দিয়েছিস। সোজা এখান থেকে কেটে পড়, না হয় আরেকবার যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তোকে খুন করে দিব। হেনা ভয় শপিং মল ছেড়ে বের হয়ে যায় বান্ধবীদেরকে নিয়ে। কিন্তু হেনা ভিতরে ভিতরে রাগে ফসফস করছে। একে তো শপিং করতে পারে নাই, দ্বিতীয় এই খ্যাত আকাশের জন্য অপরিচিত একটা ছেলের হাতে থাপ্পড় খেলো। সব এই খ্যাত আকাশের দোষ। বেটাকে আমি ছাড়বো না। তোর জন্য মার খেয়েছি, তোর শেষ দেখেই ছাড়বো। আর শালা ফকিন্নির বাচ্চা কি বললো, ওর মতো 100 ছেলে পেলে আসলেও এই খ্যাটটার কিছু করতে পারবে না। আরে 100 ছেলে পেলে কেন, খ্যাটটাকে আমি নিজেই সাইজ করব। অন্যদিকে আরও গাড়ি ড্রাইভ করছে আর আমি চুপচাপ বসে আছি। এমনিতে আরুর মাথায় তো আমাকে নিয়ে হাজারো কৌতূহল। তার মধ্যে ছেলেটাকে বলা আমার শেষ কয়েকটা কথা তাকে আরও ভাবাচ্ছে। সে শিওর আমার কথা শুনে ভাবছে যে আমার কোনো লুকানো অতীত আছে। আমি চুপচাপ গাড়িতে বসে আছি। মন মেজাজ একদম বিগড়ে আছে। কচুপোড়া দুনিয়ায় মানুষগুলো এত আজীব কেন? আমি ভালো থাকলে ওদের শরীরে এত জ্বালা করে কেন? যেখানেই যাই পিছনের অতীতের সাথে রিলেটিভ কোনো কর্মকাণ্ড ঘটে যায়। আমার গালে আঙুলের ছাপ বসে আছে। আরও গাড়ি ড্রাইভ করে আমার বাসার সামনে এনে আমাকে নামিয়ে দেয়। আমি গাড়ি থেকে নেমে আরুকে বললাম, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও বলে আমি ঘরের দিকে হাঁটা দিলাম। আচ্ছা, তুমিও ভালো থেকো। আমি বাসার ভিতরে ঢুকবো, আরও পিছন থেকে আবার ডাক দেয়। এই আকাশ, শোনো তো একটু। হ্যাঁ বলো। কাছে আসো। আমি আরুর কাছে গিয়ে হ্যাঁ বলো। আরও ঠুস করে আমার গালে একটা কিস বসিয়ে দিল। এই কি হলো এটা? কই কি হয়েছে? আর এত চাপ নিচ্ছ কেন? বন্ধুকে ভালোবেসে 2-1টা পাপ্পি দেওয়াই যায়। আচ্ছা গেলাম। আমি বাসার ভিতরে চলে এলাম, আরুও চলে গেল। আমি এসে দেখি পল্লবও বাসায় নাই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসলাম। পল্লব একটু পরে চলে এলো। ভাই, আপনার গায়ে নাকি কে হাত দিয়েছে, কিন্তু তাও নাকি আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। কি রে, তুই কি করে জানলি? ভাই, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। আপনার গায়ে হাত দিয়ে কিভাবে বেঁচে যাবে? আপনার গায়ে হাত দিয়েছে আর আমি ওকে ছেড়ে দিব, সেটা আপনার মনে হয়? বেটার কেচ্চা, কাহিনী খতম। আরে তোরা কি কখনো মানুষ হবি না? তোদের নিয়ে আর পারি না। আমি যেখানে কিছু করিনি সেইখানে তুই কেন উল্টাপাল্টা করতে গেলি? এটা তো কম ভাই, আপনার গায়ে আঘাত করবে এমন জানতে পারলেও জীবন কেড়ে নেব। আমি জানি ওদের যত মানা করি কিন্তু কাজ হবে না। ব্যাটাদের খেল খতম করে দিয়েছে পল্লব। আচ্ছা আমার পড়তে হবে, তুই কোনো কাজ থাকলে শেষ কর। আমি পড়ায় মন দিলাম। পড়া শেষ করে রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু অন্যদিকে হেনার চোখের ঘুম কেড়ে নেই। ওকে আজ মাইর খাইয়েছি আমি, কিন্তু একটা জিনিস ওর মাথায় কাজ করছে না। সেটা হলো আমাকে মারার পর আমি কোনো রিয়্যাক্ট করলাম না কেন। সে ভাবছে ছেলেটা দেখতে খ্যাত হলে ওর মধ্যে ভালো কিছু গুণ আছে। থুর, আমি ওই খ্যাতটাকে নিয়ে কিসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। তবে খ্যাতটার কোনো একটা দিক আমাকে দুর্বল করে দিচ্ছে। ওকে আমি কোনোভাবেই আমার স্মৃতিশক্তি থেকে সরাতে পারছি না। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে কলেজে চলে আসি। আরুও আজ আগেভাগে চলে আসে। তিশানও আজ কলেজে এসেছে। তিশান আকাশের সাথে আরুকে দেখে তো অবাক। তিশান আরু আমাদের বন্ধুত্বের মধ্যে নতুন জয়েন হয়েছে। ক্লাস শুরু হতে আরও 30 মিনিট বাকি, তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় হেনা কলেজে আসে। এসেই দেখে 3 জন একসাথে বসে গল্প করছি। হেনার কেন জানি একদম গা জ্বলে যাচ্ছে, বিশেষ করে আমার সাথে আরুকে দেখে। না দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। তোদের দুইটাকে আমি কখনোই একসাথে থাকতে দিব না। ক্লাসের ঘন্টা পরে সবাই ক্লাসে চলে যায়। আমি আজ আবার সামনে বসেছি। স্যার এসে দেখে আমি কাপড় পাল্টাচ্ছি। যাক, তাহলে এবার নতুন কাপড় কিনে পরিধান করেছো, তাই আর কিছু বললাম না।
স্যার কিনেছে না কেউ ভিক্ষা দিয়েছে? এসব খ্যাত মার্কা ছেলেদের সামর্থ্য আছে নাকি নতুন কাপড় চোপড় কেনার? হেনার কথা শুনে ক্লাসের সবাই সজোরে হেসে দেয়। এই স্টপ স্টপ, এটা ক্লাস, কোনো বিনোদন কারখানা না। স্যার লেকচার দিতে শুরু করলো। সবাই স্যারের কথার দিকে ফোকাস করে, কিন্তু হেনা অন্য কিছু ভাবছে। ছেলেটাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো, কিন্তু কিভাবে দিবে একটা বুদ্ধি আঁটতে হবে। হ্যাঁ পেয়েছি, এবার বেটা যাবি কই? ক্লাস শেষ করে আমি, তিশান আর আরু গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় হেনা আমাকে ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে আছি। হেনা আমার কাছে এসে, এই আকাশ, শোনো তো একটু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আয় আকাশ, তুই যাবি না, তোকে আবার অপমান করবে। সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যেতে পারেন। প্লিজ শোনো, জাস্ট 2 মিনিট কথা বলবো, খুব দরকার। না, বলেছি না আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যান এখান থেকে। প্লিজ একটু কথা শোনো না। আচ্ছা আরু, তোমরা দাঁড়াও, কি বলে শুনে আসি। এত করে রিকোয়েস্ট করছে। আমি শিওর আবার অপমান করবে। আরে অপমান করলে করুক, আমার সয়ে গেছে। তারপর আমি হেনার কাছে যাই। জি, কি জন্য ডেকেছেন এবার বলেন। আসলে আকাশ, সরি কালকের বিষয়টার জন্য। শুধু কালকে না, আগে সমস্ত খারাপ ব্যবহারের জন্য সরি। আরে আরে, কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হচ্ছেন ওসির মেয়ে, আর আমি হচ্ছি কোথায় একটা খ্যাতমার্কা ছেলে। আমার কাছ থেকে মাপ চাওয়া আপনার মানায় নাকি? আকাশ, জানি তুমি আমার উপর এখনো রেগে আছো, প্লিজ মাফ করে দাও। তোমায় আর কখনো খ্যাত বলবো না। আচ্ছা যান, মাফ করে দিয়েছি, এবার ভালো থাকেন বলে চলে আসতে ধরছি। এমন সময় হেনা আবার ডাক দেয়। এই আকাশ, দাঁড়াও। আবার কি? এত তাড়াহুড়া কেন তোমার? হ্যাঁ, একটু কথা বললে কি হয় আমার সাথে? আরে আজিব তো, কি বলবো আপনার সাথে? মাপ চাইতে এসেছেন, কাজ শেষ, এরপর আর কি কথা থাকতে পারে? প্লিজ, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে তোমাদের বন্ধুদের মধ্যে সামিল করে নাও। আচ্ছা, আপনি আসলে কোন মতলব নিয়ে এসেছেন বলেন তো? শুরুতে মাপ চাইলেন, এখন বলছেন বন্ধু হতে চান। আসলে ঘটনাটা কি? এক রাতের মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল যে আমার মতো খ্যাতের সাথে ভালো ব্যবহার করছেন? কিসের মতলব থাকবে? আমার কোনো মতলব নেই, আমি তোমার বন্ধু হতে চাই। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আপনাকে বন্ধু বানানো ইম্পসিবল, কখনোই না। আমার মাথা খারাপ হয়নি যে আপনাকে বন্ধু বানাতে যাব। আমি হেনাকে রেখে তিশানদের কাছে চলে আসি। হেনাও আমার পিছনে পিছনে এলো। এই আরো, আমি তোমাদের বন্ধু হতে চাই। আকাশকে বলেছি, সে আমাকে বন্ধু বানাতে রাজি হচ্ছে না। প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও। সরি হেনা, মাফ করো, আমাদের আর কোনো বন্ধুর দরকার নেই। এই আকাশ, চলো তো বাসায় চলে যাব। যত সব পাগল ছাগলের কারখানা, অপমান করে আসছে বন্ধু বানাইতে। হেনাকে পাত্তা না দিয়ে যে যার মতন বাসায় চলে এলাম। হেনা তো রেগে মেগে শেষ। শালা ছোট লোকের বাচ্চাগুলো আমার বন্ধুত্বকে ঠুকরে দেয়। তোদের সব কয়টাকে আমি দেখে ছাড়বো। বন্ধু তো আমি হবই, আর খ্যাটটাকে শিক্ষা দিয়েই ছাড়বো। আমি বাসায় এসে পড়লাম। বাসায় এসে যখন ঘরে ঢুকি তখন দেখতে পাই পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে তো আমার হুশই উড়ে গেছে। আল্লাহ, পল্লবের কিছু হলো না তো? সে ঠিক আছে কিনা আল্লাহ জানে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, যে ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল। ছেলেটার হাত পল্লব কেটে ফেলেছে। ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে, আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কি করার, ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুজে দিয়েছে। না হয় দুনিয়াদারি একদিকে করে ফেলতো চেঁচিয়ে। এই পল্লব, কি করছিস কি? ভাই, এই জানোয়ারটার কত বড় সাহস যে সে আপনার গালে থাপ্পড় মেরেছে, তাই ওর হাত কেটে ফেলেছে। বাকি ওকে মেরে ফেলবো এখনই। এই তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমাকে মেরেছে, আমি মাফ করে দিয়েছি, যা ওকে ছেড়ে দিয়ে আয়। কি বলছেন ভাই? আপনার গায়ে সে হাত তুলেছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে? হ্যাঁ, আমি বলছি, যা ওকে ছেড়ে দিতে। ওকে ভাই, ছেড়ে দিচ্ছি। ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে পল্লব। দুপুরে খাবার খেয়ে আমি শুয়ে আছি, এমন সময় আরু ফোন দেয়। কি করছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, কাল কলেজে আসলে কথা হবে। আচ্ছা বলে ফোন রেখে দিলাম। তারপর একটু রেস্ট করে বিকালবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়লাম। পরে পড়তে বসলাম, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে। এখন পড়ায় ফোকাস করতে হবে, না হয় আমার এই ত্যাগ বিফলে যাবে। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময়ে কলেজে চলে গেলাম।
গিয়ে দেখি কেউ আসে নাই। কেউ বলতে আরু আর তিশান, এই দুইজনের কেউ আসে নাই। তবে আমি লক্ষ্য করি হেনা এসেছে, তাই আমি নিজেকে আড়াল করে ফেললাম, কিন্তু হেনার চোখে ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার। না হয় চামচগুলো আসলে আর কথা বলতে দিবে না, তাই আমি আকাশের কাছে চলে গেলাম। আমি হেনাকে দেখে থতমত খেয়ে যাই। কিরে, আমি তো নিজেকে আড়াল করে ফেললাম, তাও এই মেয়ে আমায় দেখলো কি করে? হেনা আমার কাছে এসে, এই ছেলে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমায় দেখলে এইভাবে পালিয়ে বেড়াও কেন? কে 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 বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই? শোনো, আমি বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। আচ্ছা, তুমি কি আমায় মাফ করবে না? আমি তো সমস্ত কিছুর জন্য সরি বলেছি, তাও আমাকে তোমাদের বন্ধু বানাবে না? মানুষ মাত্রই তো ভুল, আর আমিও সেই ভুল করেছি, কিন্তু তার জন্য তো ক্ষমাও চেয়েছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না। আরে আজীব তো, ক্ষমা তো করে দিয়েছি। তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায়? আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস। তাছাড়া আপনি একজন ওসির মেয়ে, আপনার সাথে আমাদের বন্ধুত্ব কি করে হয়? কোথায় আপনি কোটিপতির মেয়ে আর কোথায় আমরা ছোট লোক খ্যাত? তার চেয়ে বড় কথা, সেদিনের মাইরের কথা আমার মনে আছে। সারাটা রাত আপনার বাবার হুকুমে তিনার চামচাগুলো আমায় মেরেছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না, আর আপনার বাবার কাছে মায়েরও খেতে চাই না। হেনা খপ করে আমাকে জড়িয়ে ধরলো আর সাথে সাথে কান্না করে দিল। আকাশ, প্লিজ আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি কেন জানি তোমার অবহেলা নিতে পারছি না। এই কি করছেন? প্লিজ ছেড়ে দেন, মানুষ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমি ছাড়বো না। আগে বলো, আমাকে তোমাদের বন্ধু বানাবে? বিশেষ করে তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবার মার খাই? সমস্ত দোষারোপ আমার উপরেই আসবে যে আপনাকে ফুসিয়ে ফাঁসিয়ে পাগল করে ফেলেছি। না, এমন কিচ্ছু হবে না। আমার বাবারটা আমি দেখে নেব। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তিশান আর আরু আসুক আগে, ওদের মতামত কি সেটা দেখি। হেনা ছেড়ে দিল। একটু পর আরু আর তিশান এলো। হেনা আকাশের পাশে বসে আছে, আরু তো এসেই রাগারাগি শুরু। এই আকাশ, এখানে কি হচ্ছে? এই মেয়ে তোর সাথে কেন? সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমাদের বন্ধু হবে বলে আমি বলেছি তোরা আসলে দেখা যাবে। এখন তোরা এসেছিস, এবার তোরা বোস কি করবি? কি করব? ওর মতো মেয়ে বন্ধু আমাদের চাই না। তিশান, তোর কি মতামত? তিশান, প্লিজ না করো না। দেখ, আমি আর কি বলবো। মেয়েটা যেহেতু সরি হয়েছে, সেই দিক থেকে একটা সুযোগ দেওয়াই যায়। আর বন্ধুই তো হতে চেয়েছে, এর থেকে বেশি কিছু তো আর না। দেখ, ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ ডেকে আনিস না আকাশ। বাদ দে আরু, সে আমাকে মেরে ফেলবে। অতি জ্বর গেলে থাক, মরে যাব। এর চাইতে বেশি কিছু তো আর না। সে যখন এত করে বলছে, একটা সুযোগ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তারপর সবার বন্ধু হয়ে গেলাম। আমি আরু, তিশান, আকাশ সবার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেললাম। কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম একটা কিছু ফিল কাজ করে। ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দেই। কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশদের। আমার বান্ধবীরা সবাই অবাক, মিম তো আরো অবাক। সে ভাবছে, যে মেয়ে আকাশকে খেত ছাড়া কিছুই ডাকতো না, পদে পদে অপমান করত, সেই মেয়ে আজ তার বন্ধু। আমি পুরোপুরি ভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলেছি। আকাশ, তিশান, আরু, এই তিনজন বাদে এখন আমার আর কোনো বন্ধু নাই। মিম, তারপর আরো বাকি যারা ছিল, কারো সাথে এই কথা বলি না। আমি কেমন যেন এক রকমের পাগল হয়ে গেছি আকাশের জন্য। আকাশ আমার মনের মধ্যে জায়গা করে ফেলেছে। এইভাবেই দিন কাটতে লাগলো। আমাদের চারজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল। আমরা যাই করি চারজন একসাথে করি। আর কলেজে এখন যদি কেউ ভুল করেও আকাশকে কিছু বলে, যে খ্যাত বা ছোট লোক এই টাইপের কিছু, তাহলে আমি তার 12টা বাজিয়ে দেই। আমার মনেও হেনাকে নিয়ে কিছুটা ভালো লাগা কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি ভালো লাগাটাকে বাস্তব রূপ দিতে চাই তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। প্লাস হেনা উল্টোপাল্টা রিয়াক্ট করবে। না থাক, ভিতরেই থাক ভালো লাগা। আমি আমার ভালো লাগাকে নিজের ভিতরে দমিয়ে রাখলাম, কিন্তু হেনা আমার সাথে সবসময় লেগে থাকে। আমার ভালো মন্দ সবসময় খোঁজ খবর রাখে, খেয়েছি কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে। আমিও সেমভাবে হেনার কেয়ার করি। আমি হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করি যে হেনাও আমাকে সামথিং কিছু একটা। কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না, কারণ সে মেয়ে, যা করার আমাকে করতে হবে। তাই আমি একটা ফোন দিয়ে আটলাম। একদিন রাতের বেলা আমি অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করাই। এই যে, আপনি কি হেনা বলছেন? জি, আমি হেনা, কিন্তু আপনি কে?
আমি আকাশের গার্লফ্রেন্ড। কোন আকাশ? আর আপনার বন্ধু আকাশ আছে যে, ওর গার্লফ্রেন্ড। এই মেয়ে, তোর কি মাথার তারমার ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ, তুই আকাশের গার্লফ্রেন্ড মানে? হেনার তো রাগ উঠে গেল। আরে আরে, আপনি এত রাগ করছেন কেন? আমার কথাটা তো শুনবেন আগে। এই মেয়ে, কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তুই আমাকে ফোন কেন দিয়েছিস সেটা বল। আরে আপনি আগে একটু শান্ত হন প্লিজ, ধীরে ধীরে সব বলছি। দেখেন, আমি আজ থেকে নিয়ে বিগত 2 বছর আগের থেকে আকাশকে ভালোবাসি, কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না। ওকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু সে রাজি হয় না। কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে। প্লিজ আপনি আকাশের থেকে দূরে সরে যান। আমার আকাশকে চাই, আমি ওকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। এই ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই শুধু 2 বছর কেন, তুই যদি 200 বছর আকাশের পেছনে ঘুরিস তাও সে তোকে ভালোবাসবে না, কারণ আমি তাকে ভালোবাসতে দিব না। সে খালি আমার, আমি ওকে ভালোবাসি। তুই কোথা থেকে আসছিস ফকিন্নি? একদম মেরে জলে ভাসিয়ে দেব। ওকে, আমিও দেখে নিব সে তোমাকে কিভাবে ভালোবাসে। বলে লাইন কেটে দেয়। অন্যদিকে আমি তো হাসতে হাসতে শেষ। আল্লাহ, কি কপাল মেয়ে রে বাবা। না, কালকে ওকে প্রপোজ করব। আচ্ছা, থ্যাংক ইউ রে দোস্ত আমাকে সাহায্য করার জন্য। পরের দিন আমি কলেজে গিয়ে হেনার খোঁজ করতে থাকি, কিন্তু হেনাকে কোথাও খুঁজে পাই না। পরে কেউ একজনকে জিজ্ঞেস করলে সে বলল হেনাকে নাকি কলেজের পাশের পার্কটাতে বসে থাকতে দেখেছে। আমি দৌড়ে পার্কটাতে চলে গেলাম। গিয়ে দেখি হেনা মন খারাপ করে বসে আছে। এই হেনা, কি হয়েছে তোমার? তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না। পরে একজন থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো। কেন আমার খোঁজ করতে হচ্ছে তোমার? আমার সাথে তোমার কি যে আমার খোঁজ করতে হবে? তুমি কি সত্যি বোঝো না আমার সাথে তোমার কি? না, বুঝি না তোমার সাথে আমার কি। লুচ্চা কোথাকার। আরে পাগলি, তুমি আসলে একটা গাধা। তোমাকে যে আমি ভালোবাসি সেটা কি তুমি বুঝো না? তো কি বলছো কি আকাশ? সত্যি তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ রে বাবা, আমি তোমায় সত্যি ভালোবাসি। তাহলে প্রপোজ করো। আল্লাহ, এখন প্রপোজ কিভাবে করব? আশেপাশে তো কোনো ফুলও নাই। পকেট একটা কলম ছিল, সেটা বের করে হেনাকে প্রপোজ করি। তুমি কি আমার বাবুরাম্মু হবে হেনা? আমার কাণ্ড দেখে তো রেগে মেগে আগুন। এই খাটাস পোলা, কলম দিয়ে জীবনেও কেউ প্রপোজ করতে দেখেছিস? কি করবো গো, ফুল তো নাই। তাহলে আজকে করতে হবে না, কালকে ফুল নিয়ে এসে কলেজের সকলের সামনে জোর গলায় প্রপোজ করবে। কেন সকলের সামনে কেন? কারণ কেউ যাতে এরপর তোর পেছনে আর ঘুরঘুর না করে, তুই খালি আমার, সেটা যেন সবাই জানে। আর শোন, প্রপোজ করার পর জড়িয়ে ধরবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আরুর কিনে দেওয়া জামাটা পরে তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে গেলাম। হেনা অনেক আগে এসে বসে আছে। এই এত সময় লাগে আসতে? হ্যাঁ, আর একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এবার প্রপোজ করো। আমি একটু বড় গলায়, লিসেন টু অল অফ ইউ হু আর হিয়ার, আই এম গোয়িং টু মেক ই স্পেশাল অ্যানাউন্সমেন্ট ইন ফ্রন্ট অফ ইউ। অ্যালানটা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হেনা, তুমি কি দেবে আমায় একটা সুযোগ? তোমায় ভালোবাসার মতো কথা দিলাম, তোমার এই দুটো হাত কখনোই ছাড়বো না। হঠাৎ হেনা পা থেকে জুতাটা খুলে ঠাস করে জুতোর বাড়ি বসায় দেয় আমার গালে। আমি তো পুরো অবাক। কলেজের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কিরে ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারাটা ভালো করে কখনো আয়নায় দেখেছিস? ছোট লোকের বাচ্চা, চলে এসেছিস আমাকে প্রপোজ করতে। হেনা, তুমি আমার সাথে মজা করছো তাই না? কলিজা, আমি জানি তুমি আমার সাথে মজা করছো। হেনা জুতাটা দিয়ে আর একটা বাড়ি লাগিয়ে দেয় আমার গালে। এই ছোট লোক, মজা করবো মানে? কিসের মজা তোর সাথে? বলেছিলাম না ওই দিন তোকে আমি দেখে ছাড়বো? আমাকে অপমান করা, তার উপরে আমাকে ওই লোকের কাছে থাপ্পড় খাওয়ানো। কি ভেবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দেব? ছোট লোক, তোর নিজে কি নিজে ভালোবাসার মতো পয়সা নেই। কি সব কম দামি জামা কাপড় পরিধান করেছিস আর চলে এসেছিস আমাকে ভালোবাসতে। খ্যাত গাইয়া কোথাকার। আমি মাটির দিকে চেয়ে আছি আর চোখ দিয়ে জল ঝরাচ্ছে। চোখের জলে যেন আশেপাশের মাটি ভিজে কাদা হয়ে গেছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে হেনা আমার সাথে এইরূপ আচরণ করেছে। কি দোষ ছিল আমার? জাস্ট সামান্য একটু বন্ধুর থেকে কথা শুনেছি আর নিজের দোষে নিজে মার খেয়েছি, এই জন্য এত ক্ষোভ আমার উপরে। কিন্তু সে যে আমায় বিনা দোষে সারা রাত মাইর খাইয়েছে, সারা রাত নন স্টপ 2টা মানুষ আমায় মেরেছে, সেটা কি কিছুই না? চোখের পানি যেন বৃষ্টির পানিতে পরিণত হয়ে গেছে। এই ছোট লোক শোন, তোকে একটা পরামর্শ দেই। আগে নিজেকে ঠিক কর। তোর যে স্ট্যাটাস, তোর জন্য আমরা না তোর মতো গ্রামের ছকি না পারফেক্ট। আর শোন,
আমি কে সেটা চিনে রাখবি, ফকিন্নি গাইয়া কোথাকার। থাক, চললাম। হেনা আর ওর বান্ধবী যারা ছিল সবাই চলে গেল। মিমু আছে হেনার সাথে। এটা ওদের প্ল্যানিং ছিল, আমাকে এইভাবে অপমান করবে। সকলেই হাসাহাসি করছে আমাকে নিয়ে। দুই একজন তো চেঁচিয়েও বলছে, কিরে খ্যাত, আর মেয়ে খুঁজে পেলি না? শেষমেশ ওসির মেয়েকে ধরেছিস? বাহ, ভালোই তো ফোন দিয়ে এটেছিস ওর বাবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। শরমে মাথা ওঠাতে পারছি না, সবাই টিটকারি করছে। হঠাৎ এমন সময় কোথা থেকে যেন আরও আসে। এই, কার কি সমস্যা এবার আমাকে বল। তোদের কি খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ, ও যাকে মনে হয় তাকে প্রপোজ করবে, তোরা ওকে নিয়ে কটূক্তি করার কে? আরুকে দেখে সবাই চলে গেল। এই হাতারাম ছেলে, মাটি থেকে উঠে দাঁড়া। আমি এখনো মাটিতে বসে বসে কান্না করছি। এই, আর কত কাঁদবে? আরু আমাকে ধরে উঠাই মাটি থেকে। এই, তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতে গতি ভালো না, সে যে কোনো সময় তার রং পরিবর্তন করতে পারে। কিন্তু তুই কি বলেছিলি? অতি জোর গেলে মরে যাবি। কিন্তু এখন ভেবে দেখ তো, এটা মরে যাওয়া না, এর চাইতেও বেশি কষ্টের। আমার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আচ্ছা হয়েছে, এবার আমার সাথে চল। বলে আরু আমাকে ধরে ধরে ক্যান্টিনে নিয়ে গেল। তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আমার মাথায় ঢাললো আর কিছুটা খেতে দিল। আমি খাপ করে আরুকে ক্যান্টিনের মধ্যে জড়িয়ে ধরলাম। আরু তো অবাক, কিন্তু সে কিছুই বলছে না। সত্যি আমার 7 জন্মের ভাগ করে যে আমি তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আরে পাগল নাকি, কি বলছিস? তোদের কেন ছাড়তে যাব? শোন, সবার মতো আমি না রে, আমার বাবারও কম নাই কোনো কিছু, কিন্তু গরিমার শব্দটা আমার কাছে নেই। আরে বাবার টাকায় অহংকার করে ফায়দা কি? আমার অহংকার করা কি ভালো জিনিস নাকি? কিন্তু হ্যানা যা করলো তার জন্য তাকে পস্তাতে হবে। আমার বন্ধুকে সে কষ্ট দিয়েছে, আমি তার সাথে করা গণটাই হিসাব করব সব। সত্যি আমি লাকি যে তোর মধ্যে একটা ফ্রেন্ড পেয়েছি, আমার আর কাউকে চাই না। হয়েছে, এবার থাম, ক্লাস তো আজ আর করা হবে না। তুই এখানে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি বসে বসে ভাবছি, না এবার আসল রূপ দেখাতেই হবে। মানুষের মন বলতে কিছুই নেই, কার বাবার কতটুকু আছে সেটা নিয়ে দুনিয়া চলে এখন। আরে হেনা, তোর বাপ মাত্র একটা থানার ওসি। তোর বাবার মতো 10টা ওসিকে আমি আকাশ প্যান্টের পকেটে রাখি। আর আমার বাবার কথা না হয় বাদই দিলাম, আর একটু ধৈর্য ধরো, তারপর বুঝতে পারবে এই ছেঁচড়াকে তো আকাশ মাহমুদকে। আরু নাস্তা নিয়ে এলো। আমার খাবার কোনো ইচ্ছা নাই, কিন্তু আরুর জোড়াজড়িতে খেতে হচ্ছে। আর মরার টিশান একদিন ক্লাসে আসলে 10 দিন আসে না। কিভাবে জোরে কি করবো আল্লাহ জানে। আচ্ছা দোস্ত, হেনা এমনটা কেন করলো? ছোট একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিল। শোন, ওদের কাছে ছোট বড় নাই, বাবার টাকা আছে দেখে নিজেকে এলিট ক্লাস মনে করে, আর বাকি সবাই খ্যাত। আর সে তোকে কখনোই ভালোবাসেনি, সে তোকে মুর্গা বানিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এটার মূর্খ কারণ, এটা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু কিছু বলিনি, কারণ তুই আমায় খারাপ ভাববি। দোস্ত, আমি এখন কি করব? কি করবি জানিস না? অপমানের প্রতিশোধ নিবি, যেমন কুকুর তেমন মুকুর। আরও কি বলিস? ওর বাবা থানার ওসি, আর তার চেয়ে বড় কথা, ওর থেকে অপমানের প্রতিশোধ কিভাবে নিব? তাহলে শোন, মেয়েদের মন গলাতে 2 মিনিটও লাগে না। সে তোকে যতই ফেক লাভ করুক না কেন, এখন তুই তাকে রিয়েলাইজ করাবি দূর থেকে। সেটা আবার কিভাবে? শোন, ওকে এক কথায় জ্যালাস করাবি। সে যখন দেখবে তুই অন্যের সাথে রিলেশন করছিস, তখন তার ভেতরের নাড়াতে উঠবে। আর সে তো তোকে সহ্য করতে পারে না। তাহলে তুই যে রিলেশন করিস সেটা যদি সে জানে, তাহলে বোস ওর কতটা ফাটবে। সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে রিলেশন কে করবে? কেন আমি করব? আরে কি বলছিস কি উল্টাপাল্টা? আরে এত সেন্টি খাচ্ছিস কেন? রিয়েল তো করবো না, জাস্ট ওকে বাঁচানোর জন্য করাবো। দেখিস ওর কতটা ফাটে। আর শোন, তুই 2-3 দিন কলেজে আসবি না, তারপর আমরা আমাদের রোল প্লে করব। ওকে, তাহলে সেদিন। তারপর দুজনের মতো বাসায় চলে গেলাম। সময় কাটতে থাকে। আমি টানা 1 সপ্তাহ কলেজে যাই না। এদিকে হেনার কেন জানি খুব খারাপ লাগছে, কাকে যেন খুব মিস করছে। সে সব সময় হতাশাগ্রস্ত হয়ে থাকে, কোনো কিছুতেই যেন আগের মতো আর শান্তি নাই। সে রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবছে যে আকাশকে সেদিন এইভাবে অপমান না করলেও পারতাম। ছেলেটা যেমনই হোক, মনটা অনেক ভালো। সেদিন যখন কেউ বন্ধু বানায়নি, আরু, তিশান সবাই বলেছে আমি ওর বিপদ ডেকে আনবো, কিন্তু সে বলেছে অতি জোর গেলে মরে যাবে, তাও সে আমাকে ওদের মতো ফিরিয়ে দেয়নি। থুর, কি সব ভাবছি আমি। আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে ওই খ্যাত ছেলেটার জন্য। না, ছেলেটার কাছে ফিরে মাফ চাওয়া উচিত, কিন্তু ছেলেটা তো আজ 1 সপ্তাহ ক্লাসে আসে না, ওর কাছে মাফ চাইবো কিভাবে? না, কাল দেখি কলেজে আসে কিনা।
হেনা সকালে উঠে নাস্তা করে আগেভাগে কলেজে চলে গেল। আরুর প্ল্যান মোতাবেক আজ আমিও কলেজে যাই। সবাই আমাকে বাঁকা চোখে দেখছে। আরু আর আমি দুজনে একটা জায়গায় বসে আছি। ক্লাসের এখনো ঘন্টাখানিক বাকি। এদিকে হেনা কার কাছ থেকে যেন জানতে পারলো আমি এসেছি কলেজে। সে আমাকে খোঁজ করতে করতে এসে দেখে আমি আর আরু একটা গাছের নিচে বসে আছি। আমার কাঁধের মধ্যে আরু মাথা হেলান দিয়ে রেখেছে। আরু লক্ষ্য করলো যে হেনা আমাদেরকে খেয়াল করছে। আরুও অভিনয় শুরু করে দেয়। কলিজা, তোমাকে ওই হ্যানা কথা শুনিয়েছে, অপমান করেছে, কিন্তু আমি কখনো তোমার সাথে এমনটা করব না, কারণ আমি তোমায় খুব ভালোবাসি। হেনার তো রাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। শালা শাকচুন্নি, তুই ভালোবাসলেই কি হবে? আকাশও তো তোকে ভালোবাসতে হবে। আর তোর যা খুশি কর না, কিন্তু আমার নামটা কেন বেঁচে খাচ্ছিস? আমার তো আগামাথা কিছুই বুঝে আসছে না। আরু কি পাগল হয়ে গেল নাকি? হেনার আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। আরে পাগল, হ্যানা এসেছিল। ও বুঝেছি, হেনার মাথা তো ফুল গরম। সে ক্লাস না করে বাসায় চলে গেল। শালা লুচ্চা পোলা, তোরা যা করবি কর, তাতে আমার কি? এইভাবেই দিন কাটতে থাকে। আমি আর আরু এমন অভিনয় করি যে আমরা দুইজন লাভার। অন্যদিকে হেনা তো দিন দিন পাগল হয়ে যেতে থাকে আমাকে আর আরুকে একসাথে দেখে। হেনাকে দেখলেই আমাদের অভিনয় শুরু। হেনা শুরুতে খারাপ না লাগলেও পরে হেনা দুর্বল হয়ে পড়ে আমার প্রতি। আরুর সাথে আমাকে দেখলে তার ভিতরে কেন জানি মোচড়ে ওঠে। আমি বুঝে উঠতে পারছি না কি করব। খ্যাত ছেলেটার জন্য আমার ভেতরটা কুকড়ে যাচ্ছে। হয়তো আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। আকাশের সাথে আরুকে আমি যেন একদমই সহ্য করতে পারছি না। না, আকাশ শুধু আমার, আর কারো না। কিন্তু আরু আর আকাশের ঘনিষ্ঠতা দেখে আমার কেন জানি মনে হয় ওদের দুজনের ভেতরে প্রেমের গভীর শিকড় গজিয়ে গেছে, যা কখনো আলাদা হবে না। কিন্তু আমিও নাছুর বান্দা, না, আমিও হার মানবো না। ব্যাটা যদি আমার না হয় তাহলে আর কারোর হতে দেব না, ওকে মেরে ফেলবো। এদিকে আমি তো হাসতে হাসতে শেষ। আমার এখন খুব শান্তি লাগছে। ভিতর থেকে যে শান্তিটা অনুভব করছি অপমানের প্রতিশোধ নিয়ে, তা কখনো বলে বোঝানো যাবে না। তবে আমি লক্ষ্য করছি যে হেনা আমার কাছে আবার ফিরে আসতে চায়, কারণ হেনার চোখের চাহনি দেখলেই বোঝা যায়। কিন্তু তাকে আর কখনোই ফিরাবে না, বরং আমি নিজেও পারবো না এই ছলনাময়ের সাথে। আর যাই হোক, ভালোবাসা হয় না। এদিকে আমি মনে মনে ঠিক করি আকাশকে খতম করে দেব। আমি শহরের নাম করা কিলার যে আছে তার কাছে কন্ট্যাক্ট দিয়ে আকাশকে মেরে ফেলার। ফকিন্নি খ্যাত, এবার যাবি কই? তুই আমার ভালোবাসারও যোগ্য না, কিন্তু তোকে নিয়ে মনের মধ্যে একটা সংশয় কাজ করে, তাই তোকে খতম করে দেব। আর এতদিন মানসিক অনেক অত্যাচার করেছিস তোরা দুইটা আমাকে। তোদের ঘনিষ্ঠতা আমার দুই চোখের বিষ। তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দেব? বলে পৈশাচিক একটা হাসি দেই। পরের দিন সকালবেলা আমি রেডি হয়ে কলেজে আসি। ঘন্টা পড়ে গেছে, তাই সবাই ক্লাস করছে। এমন সময় 10 থেকে 15টা গাড়ি আসে, যার সব কয়টার মধ্যে ছেলে পেলে দিয়ে ভর্তি। সবার হাতে চাকু, চেইন, ছুরি, বিভিন্ন ধারালো অস্ত্র। ওরা এসে কলেজে ভাঙচুর শুরু করে। এই আকাশ মাহমুদকে। আমি তো সেই খুশি। আকাশ, এবার যাবি কই? তোর জম এসে গেছে, তোকে এবার মেরে কুচি কুচি করবে। সবাই তো ভয়ে শেষ। যাকে সামনে পাচ্ছে সবাইকে মারধর শুরু করছে। এই বল আকাশকে। ছেলে একটা দেখিয়ে দেয় আমার ক্লাসরুমটা। ওই যে ওইদিকে সে আছে, প্লিজ আমার ছেড়ে দিন। লিডার যে ছিল সে অর্ডার করলো। এই তোরা যা, বেটাকে তুলে নিয়ে আই। দুইজনকে পাঠালো আমাকে তুলে আনার জন্য। আমার মুখে মাস্ক লাগানো। আরুর তো চোখে পানি চলে আসলো, মনে হয় সে এখনই কান্না করে দিবে। ছেলের দুইটা আমাকে তুলে নিয়ে গেল। ভাই ধরেন, এই যে মালটারে তুইলা নিয়ে আইছি। লিডার অর্ডার করলো, সবাই ইচ্ছে তরফে মার ওরে, মারতে মারতে মেরেই ফেলবি একদম। সবাই আমাকে মারতে শুরু করলো। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। সবাই ইচ্ছা তরফে মারতেছে আমাকে। হঠাৎ আমার মুখ থেকে মাস্কটা খুলে যায়। লিডার আমার চেহারাটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। আরও কান্না করতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ শুনছে না ওর কথা। অন্যদিকে হেনা তো সেই মজা পাচ্ছে। বেটা, তুই আমার না হলে আর কারোর হতে দেব না। আমার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। লিডারটা দৌড়ে এসে আমার পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন। ভাই বিশ্বাস করেন, এটা যে আপনি, আমি কখনোই জানতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনার পায়ে ধরি ভাই, এবারের মতো ক্ষমা করে দিন। আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি। সবাই তো অবাক, কি হচ্ছে এইসব? আমি তো হিংস্র পশুর মতো হয়ে গেছি। এমন সময় মুন্না আর পল্লব কোথা থেকে যেন হুট করে চলে এলো, সাথে আরো বিশাল একটা গ্যাং। আমি পাটটা সরিয়ে নিয়ে মুন্নাকে ডাক দেই, এই মুন্না হকিটা দে।
মুন্না গাড়ি থেকে হকিটা বের করে আমার হাতে দিল। আমি তো এলোপাথারি মারতে শুরু করলাম। যারা যারা আমাকে মেরেছে সব কয়টাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছি। মুন্না দৌড়ে এসে রকির থোবড়া বরাবর সজোরে একটা লাথি মারল। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? তুই শহরে মাস্তান হয়েছিস তো কি হয়েছে? ওর ভাইকে সেটা কি তুই ভুলে গেছিস? আজ ভাই ভালো হয়ে গেছে সব ছেড়ে ছুড়ে, তাই বলে তোরাও সেই সুযোগটা কাজে লাগালি? হেনার তো চোখ বড় বড় হয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথার ভিতরে ঢুকছে না। কিসের ভাইয়ের কথা বলছে ওরা? আর আকাশ মাহমুদ আসলে কে? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কলেজের সবার তো হুশি উড়ে গেছে, কারণ যেই আমাকে সবাই খ্যাত ছোট লোক বলে টিটকারি করত, সে আমাকে সবাই ভাই ভাই করছে কেন? আর লিডারটাও বা আমার পায়ে ধরে মাপ চাইছে কেন? এই মুন্না ছেড়ে দে রকিকে। মুন্না তো পাগল হয়ে গেছে পুরা, যে তার ভাইয়ের গায়ে এই 2 টাকার রকি মাস্তান হাত দিয়েছে। মুন্না তো কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না, তাও আমার কথায় সে শান্ত হলো। এই রকি, তোকে কে কন্ট্যাক্ট দিয়েছে? ভাই, আপনার কলেজের এই একটা মেয়ে। ওকে, বুঝেছি আমি। ভাই, আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, আপনি আমায় মাপ করে দিন। সোজা এখন এখান থেকে দফা হয়। রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। এমন সময় দেখে যে হেনা দাঁড়িয়ে আছে। রকি হেনার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আজ তোর জন্য নিজের জীবন চলে যেত। এই মেয়ে কন্ট্যাক্ট দেওয়ার সময় কি বলেছিলি? ভাই, ছোটলোক খ্যাত দেখে তাকে তোর সহ্য হয় না। আরে নাদানের বাচ্চা, ভাই ছোটলোক খ্যাত না। ভাইয়ের ঘরে ফ্লোর মুছার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কিনার সামর্থ্য নাই। ভাইকে জানিস? এই শহরের মোস্ট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে। আর ভাইয়ের আরেকটা পরিচয় আছে, এই শহরের যতগুলা নাম করা মাস্তান আছে সবগুলার বাপ সে। হেনার তো চোখ কপালে উঠে গেছে, মনে হচ্ছে যেন তার কানটা এখনই ফেটে যাবে। কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলছে। কি বলে? এই ক্ষেতমার্কা ছেলে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে? সবার যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল। এই সেমরি, তুই যত কোটিপতির মেয়ে হোস না কেন, ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি। হেনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে। কথাগুলোর ওজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে। এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে, আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে। রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রকির রুহু যাচ্ছে আর আসছে। রানা দৌড়ে আমার কাছে আসে। ভাই, আপনার কিছু হয়নি তো? ভাই, আসতে দেরি হয়ে গেছে। ভাই, জানোয়ারের বাচ্চাগুলা নাকি আপনার গায়ে হাত দিয়েছে। আরে রানা, তুই আগে শান্ত হ। আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। রানার টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভিতরে ঢুকে পড়ে। এক একজনের হাতে বড় বড় আর্মস। কিভাবে শান্ত হবো ভাই? ওরা আমার কলেজার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না। এটা না হয়েছে, এবার অবজা। আর আমি এসব ছেড়ে দিয়েছি। 10 মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হয়ে যাওয়া চাই। একটা রক্তের দাগও যেন না থাকে। আর রকিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি কর। আচ্ছা ভাই, 10 মিনিট না, আপনার চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে গেল। আমি ক্লাসরুমের দিকে যাচ্ছি, কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। সবার একটাই কথা, যাকে আমরা ক্ষেত বলতাম সেই আসল বাদশা। আরও কোথা থেকে জানি দৌড়ে এসে আমাকে সকলের সামনে খপ করে জড়িয়ে ধরে। এই, তুই ঠিক আছিস তো? বলে কান্না করে দেয়। হ্যাঁ রে, ঠিক আছি তো। এই তুই এভাবে কান্না করছিস কেন? তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস তুই কিছু? আরে কিছু হবে না আমার। আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারোর বুকের পাঠা হয় নাই। আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার নাম শুনলেই 100 হাত দূরে চলে যাবে। আরুর কান্না যেন থামতে চাইছেই না। আমি আরুকে ঘুরিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেই। এই পাগলি, আর কান্না করিস না। তোদের মতো বন্ধু থাকতে আমার কে কি করবে? আর তিশান কুত্তাটা আজও আসেনি। ওকে কখনোই পাবো না বিপদে আপদে। দূর, আমার আর কাউকে লাগবে না। তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয়। সারা জীবন তোর পাশে থাকবো আমি। আমি ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আমাকে ঝাপটে ধরে। যে যার মতো করে ক্ষমা চাচ্ছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো। তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে, সেটাকে পরিবর্তন করো, তাহলে নিজ থেকেই মাপ পেয়ে যাবে। অনেকের মনে এখনো সংশয় কাজ করছে আমাকে নিয়ে। আসলেই কি আমি ইয়াকুব সাহেবের ছেলে? ইয়াকুব সাহেবের ছেলে হলে আমি কেন ছদ্মবেশ ধরলাম? আমার বাবার তো টাকার কোনো অভাব নাই, তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করলাম? আজ কলেজে ক্লাস হবে না,
পুরো কলেজ আমাকে নিয়ে থমকে আছে। স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে, বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই কলেজে পড়ে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না। আরু চল, আজ ক্লাস করব না। আরু আর আমি ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম। ক্লাস থেকে বের হতে কলেজের গেটের সামনে 10-15টা গাড়ি হাজির। গাড়িগুলো যেমন তেমন গাড়ি না, দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি আছে। মার্সিডিজ, ল্যাম্বরগিনি, সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে। ওরা নিজের স্বচক্ষে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আমি মার্সিডিজের দরজা খুলে ভিতরে বসে যাই, সাথে আরও আছে। এখন সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদকে। এদিকে সবাই তো কানাঘুষা করছে, আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে, কিন্তু হেনা কলেজের কোনো এক কোনায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে। সে নিজেকে নিজে ধিক্কার দিতে থাকে। ছি হেনা, তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি, তুই নিজেকে এলিট ক্লাস দাবি করতি। আজ দেখ তোর পরিণতি। তুই যাকে ছোট লোক আর খ্যাত বলতি, ওর বাসার কাজের লোকও তোর থেকে বেশি মডার্ন আর যোগ্যতাশীল। ছি হেনা, কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে? এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি, আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দেমাগ তোর। আমি নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে লাগলাম। আমি ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় গেলাম। আজ ওসির 12টা বাজাবো আমি। ড্রাইভার আমার কথা মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায়। এদিকে আরুর তো মাথা ভোবো করে ঘুরছে, এত দামি গাড়িতে সে কোনোদিন ওঠেনি। আরে উঠা তো দূরের কথা, সে নিজের স্বচক্ষে দেখেনি। সে ভাবতেই পারছে না আমি শহরের নামকরা কোটিপতির ছেলে। আমি থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যাই। কিরে গর্বের বাচ্চা, আজ কি মনে করে থানায় এলি? ওই দিনে ধুলাই তো মনে হয় কম হয়ে গেছে। এই ওসি, গলা নামিয়ে কথা বল। তোর মতো 2 টাকার ওসি আমার পকেটে থাকে। আমি ওসির অনুমতি না নিয়েই চেয়ারে বসে পড়ি, আর ওসির টেবিলে পা তুলে দেয়। ওসি তো মেজাজ খারাপ হয়ে যায় আমার কর্মকাণ্ড দেখে। এই ছোট লোক, তোর কত বড় সাহস, তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে দিস? একে তো অনুমতি নিসনি, তার উপরে আবার বেয়াদবি করছিস। এই ওসি, গলা নামিয়ে কথা বল, না হয় কণ্ঠনালীটা সোজা লক করে ফেলবো। তুই বাপ চিনতে এখনো ভুল করেছিস। বলেছিলাম না একক দর্শকের সব হিসাব করব, সময়টা এসে গেছে। ওসি তো সেই লেভেলের খেপে গেছে। এই বেয়াদবের বাচ্চা, আমার সাথে বেয়াদবি বলে সে আমার কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। এই ওসি, খুব বড় ভুল করছিস। পুরনো হালখাতার হিসেব এখনো বাকি, তার উপরে নতুন করে আবার হিসেবের খাতা ভারী করছিস। এই কনস্টেবল, এদিকে আয়। বেটাকে নিয়ে গিয়ে লকআপে ঢোকা, আর ইচ্ছে মতো ধোলাই কর। মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর, যাতে করে বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ আসার সময় আকাশ ওকে বারণ করে দিয়েছে। আরু মনে মনে ভাবছে, আজ ওসির শেষ দিন, কত বড় তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নেই। কনস্টেবল আমাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকালো। ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয়, আর বাকি 2-3 জন কনস্টেবল হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয়। আমাকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেললো। ওসি রোলারটা দিয়ে যেই না আমাকে মারতে যাবে, তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে। কনস্টেবল একজন দৌড়ে এসে বলে, স্যার, রানা মাস্তান থানা এসেছে, তার সাথে কয়েক শতাধিক ছেলে পেলে। ওসি তো কলিজা কাঁপা শুরু করলো। রানা ভাই থানায় কেন? আল্লাহ জানে আজ কপালে কি লিখে আছে। ওসি রানাকে জমের মতো ভয় পায়। শুধু ওসি না, শহরে যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায়। ওসি লকআপ থেকে বের হয়ে রানার কাছে যায়। ভাই আপনি হঠাৎ এখানে? আর ভাই আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমায় একবার শুধু ফোন করে বলতেন, আমি চলে যেতাম। ওসি এক কনস্টেবলকে বলল, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? যা ভাইয়ের জন্য চা নিয়ে আই। ওসির তো ভয়ে বুক ধুকবুক ধুকপুক করছে। বাকি থানার যারা আছে কারোর কলিজায় পানি নাই, কারণ রানা মাস্তান থানায় এসেছে। ওর নাম শুনে নাই এই শহরে এমন একটা মানুষও নাই। ওর নাম নিয়ে ভয় দেখে বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায়। এই ওসি, তোর খেল খতম। তোর নাকি অনেক পাওয়ার বেড়েছে। ওসি রানার পায়ে পড়ে যায়। ভাই আপনার পায়ে পড়ি, আমার কি ভুল হয়েছে বলেন? আমি শুধরে নিচ্ছি ভাই, বিশ্বাস করেন আমি কোনো ভুল করিনি। আমি তো লকআপের ভিতর থেকে পৈশাচিক হাসি আসছে, আমারও আরুরও সেই হাসি পাচ্ছে। এই ওসি, তুই কোনো ভুল করিসনি। তুই যেটা করেছিস সেটা মহাভুল। সেই ভুলের কোনো ক্ষমা নাই। আর তুই আমার পা ধরেছিস কোন সাহসে? তোকে তো জুতার তলে পিষে মারবো। ভাই আপনার পায়ে জুতোটা দিয়ে ইচ্ছে মতো আমাকে মারেন, আমি আপনার পোষা কুকুর, কিন্তু ভাই জানে মারিয়েন না। আমার যা ভুল হয়েছে আমি শুধরে নিব। প্লিজ ভাই একটা সুযোগ দেন। তোকে আমি কেন? পৃথিবীর কোনো কারো সাধ্য নাই তার হাত থেকে বাঁচানোর। সে যদি তোর প্রাণ ভিক্ষা দেয় তাহলে তোর দেহে প্রাণ থাকবে। এমন সময় কনস্টেবল চা নিয়ে আসে।
ভাই আপনার চা চা চা। তোতলাতে তোতলাতে বলল। কনস্টেবলের হাত অনবরত কাঁপতেছে, মনে হয় এখনই জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করবে। এই ওসি, তুই লকআপে কাকে আটক করেছিস? ভাই, সে থানায় এসে বড় গলায় কথা বলছিল, তাই আটক করেছি। ভাই, সে মনে হয় আপনার লোক। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এখনই ছেড়ে দিচ্ছি। রানা ওসির বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। ওসি সোজা লাথি খেয়ে ফ্লোরে গিয়ে ছিটকে পড়ল। এই কুত্তার বাচ্চা, সে আমার লোক না, বরং আমি তার পোষাকর্তা। ওসির চোখ বড় বড় হয়ে যায়। রানা মাস্তান কি বলছে এসব উল্টাপাল্টা? শি ইজ বিল্লা ভাউ, যাকে এক নামে পুরো শহর চিনে, বিল্লা দ্য কিং। আমি রানা, তার কাছে কাঠপুতুলি। আমার মতো রানা তার আশেপাশে অনেকগুলা ঘুরঘুর করে। তুই তাকে লকআপে আটক করেছিস? তাহলে তুই ধরে নে, তোর সমাধি এই থানায় আজকেই হবে। ওসির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতে আরম্ভ করলো। ওসির কলিজা যেন শুকিয়ে গেছে। সে কি করছে তার কোনো আইডিয়া নাই। বিল্লাকে লকআপে না, শুধু তাকে সারা রাত মেরেছেও। থানার মধ্যে যত পুলিশ মজুদ ছিল কারোর কলিজার সাথে নাই। আজ ওসির পাত্তা কেটে গেছে। ওসির দৌড় লকআপে ঢুকে পড়লো আর আমার পা গিয়ে ঝাপটে ধরলো। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ওসি নিজের হাত দিয়ে নিজের বুকে সজোরে আঘাত করতে থাকে। ও ভাই, আমায় ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি কে, আর আমি আমার পাওয়ারের অপব্যবহার করেছি, আর কোনোদিন এমন করব না বলে আমার পায়ে ঝাপটে ধরে কান্না করতে থাকে। এই ওসি, পাঁচের উপরে ওঠ, দেখছিস পাওয়ার? হ্যাঁ, এটাই পাওয়ার। 10 জন কনস্টেবল সাথে নিয়ে গিয়ে মানুষকে তুলে এনে লকআপে ঢুকিয়ে মারধর করা, এটা পাওয়ার না। পাওয়ার হচ্ছে তোর মতো ওসি এসে পায়ে ধরে হামাগুড়ি দিয়ে মাপ চাওয়া। কি বলেছিলাম তোর হালকাটা ভারী হচ্ছে, কিন্তু শুনলি না। সেই এসে আমার পায়ে ধরে হামাগুড়ি দিয়ে কান্না করছিস। যা, জীবনটা ভিক্ষা দিলাম, কারণ এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি। না হয় তোর দেহটা এত সময় ফ্লোরে পড়ে থাকতো। এরপর আর এমন পাওয়ারের অপব্যবহার করিস না। ভাই, আমার জীবন থাকতে আর কোনোদিন এমন ধরা করব না। এই রানা চল। তারপর সবাই বাসায় চলে গেলাম। কনস্টেবল একজন ওসির উপরে গরম হয়ে যায়। এই ওসি শোন, এটাই হচ্ছে মনুষ্যত্ব, তোর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। ওসি যেন পাগল হয়ে গেছে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আমি বাসায় এসে পড়েছি, সাথে আরুকেও নিয়ে এসেছি। আকাশ, তুই এত বড় মাপের একজন হওয়ার পরেও এমন নর্মাল হয়ে থাকিস কেন রে? বেশভূষাতে কি আছে, খালি অহংকার, এটাই তো। শোন, অহংকার আমার 2 চোখের শত্রু। আসলেই রে, তুই মহান একজন মানুষ। তোর মতো একজন মানুষকে জীবন সঙ্গী করে পেতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। কেন করে নে, বারণ করছে কে? না রে, তার হবে না, কারণ একজনের সাথে আমার সম্পর্ক আজ 3 বছরের। সেই তালে থাকে, ওকে আমি অনেক 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 লাভ করি। আর তার চেয়ে বড় কথা, তোকে আমি বন্ধু ভাবি আকাশ। তোর পাশে এইভাবেই সারা জীবন থাকতে চাই। আর যদি তাকে ছেড়ে দিয়ে তোর সাথে জীবনের সূত্রপাত করি, তাহলে এটা স্বার্থের লোভ ছাড়া আর কিচ্ছু হবে না। যাক, তোরা ভালো থাক, এটাই দোয়া। আর শোন, তোকে নিয়ে আমার মনে এমন কোনো ফিলিংস নাই, কারণ তুই একটা ভালো মানুষ। তোর মতো ভালো চরিত্রের অধিকারী হতে হলে আমায় আরো 7 বার জন্ম নিতে হবে। সারা জীবন তোর পাশে এভাবে বন্ধু হয়ে থাকতে চাই। আকাশ, তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই আসলেই অনেক ভালো, যেটা আমি জানি। আচ্ছা শোন, আজ যেতে হবে রে, অনেকটা সময় হয়ে গিয়েছে। আচ্ছা যা, কাল কলেজে গেলে দেখা হবে। আর শোন, ড্রাইভার তোকে বাসা পর্যন্ত একদম এগিয়ে দিয়ে আসবে। বাসায় পৌঁছে আমায় ফোন করিস। আচ্ছা। তারপর চলে গেল। আমি এখন দুনিয়ার সবচাইতে হ্যাপি একটা মানুষ, কারণ আমি নিজেকে বদলাতে শিখে গেছি। আমার মধ্যে এখন কোনো হিংস্রতা নাই। তার চাইতে বড় কথা হচ্ছে, আমার জীবনে আরু নামের একটা ভালো বন্ধু এসেছে। পরের দিন সকালবেলা রেডি হয়ে কলেজে চলে এলাম। আজ একদম পুরো ভিন্ন গেটআপে। ল্যাম্বরগিনিটা নিয়ে আমি নিজে ড্রাইভ করে কলেজের সামনে পার্ক করলাম। তারপর ভিতর থেকে নেমে এলাম। পুরো কলেজের সবাই গাড়িটার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমাকে দেখে সবাই তো অবাক, হয়তো রাজপুত্রের মতো লাগছে। আমাকে দেখে কেউ চোখ ফিরাতে পারছে না। এমন সময় কেউ একজন পিছন থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমার ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দিল। আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আমি পিছনে ঘুরে দেখি হেনা। আমার মেজাজ তো পুরো গরম হয়ে গেছে। আমি হেনার গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। এই, তোর কত বড় সাহস যে তুই আমাকে জড়িয়ে ধরেছিস? সাহসের কি আছে, আমার বিএফকে আমি জড়িয়ে ধরেছি। এই মেয়ে, শ্যাট আপ, মুখ সামলে কথা বল। তোর সাথে আমার কোনো কালেই কোনো কিছু ছিল না, হঠাৎ কোথা থেকে উড়ে এসে বিএফ দাবি করছিস? প্লিজ আকাশ, আমায় এভাবে অস্বীকার করো না। আমি যা করেছি ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে নিজের করে নাও। এনা মনে হয় এখনই কান্না করে দিবে। এই ড্রামামাজ মেয়ে, অনেক হয়েছে তোমার ছলনা, এবার আর না। আমি আমার মতো ভালোই আছি।
আর এইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বিশেষ করে তো তোমার সাথে একদমই নাই। ছলনাময়ী মেয়ে, নিজের রাস্তা মাপো। আর আমি তো খ্যাত, আমার সাথে কি করে কথা বলছো? ঘৃণা হচ্ছে না এখন? হে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? কিছুই বলার মতো নাই, কারণ সে এমন বিহেভিয়ার আগে দেখে এসেছে আমাকে। আস্থা ফেরত পাচ্ছে একক দশকে। এই মেয়ে সরো, তোর মতো মেয়ের সাথে আমার কোনো কিছুই নাই। আর নিজের স্ট্যাটাস দেখেছো তুমি? সাধারণ একটা ওসির মেয়ে, আর আমি কার ছেলে সেটা তো হয়তো জেনেই গেছো। তাহলে এবার ভাগো। আমার লেভেলের না তুমি। হেনা ছোট বাচ্চার মতো কান্না করে দেয় আমার কথা শুনে, আর আমি হেনাকে ফেলে রেখে ক্লাসে চলে যাই। হেনার নিজের দোষে সবটা হয়েছে। অহংকার পতনের মূল। আসলেই কথাটা সত্যি। হেনা কান্না করতে করতে বাসায় চলে যায় ক্লাস না করে। আমি ক্লাসরুমে ঢুকতেই সবাই আমার সাথে কথা বলতে এগিয়ে আসে, বিশেষ করে মিম। আসলে সরি আকাশ, হেনার সাথে মিলে তোমায় কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে তোমার বন্ধু বানাবে? মিম শোনো, সরির কিছু নাই। নিজের দৃষ্টিভঙ্গি বদলাও। কেন এতদিন আমি খেয়েছিলাম, কিন্তু এখন কি এমন হলো যে মাপ চাচ্ছ? শুনো, তোমরা হচ্ছে স্বার্থপর কাতারের মানুষ। তোমার সাথে বন্ধুত্ব তো দূরের কথা, তোমার ছায়া পর্যন্ত আমার ধারে কাছে আসতে পারবে না। লেভেল আছে তোমার যে আমার সাথে বন্ধুত্ব করতে আসছো। আমার বাসার পশু পাখিও তো তোমার থেকে বেশি যোগ্যতা সম্পূর্ণ। হ্যাঁ, আসছে বন্ধুত্ব করতে। আমার কথা শুনে মিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কারোর মুখে কোনো কথা নাই, কারণ আমার আসল পরিচয় জানার পর সবাই বুঝে গেছে আমার লেভেল কোথায়। সবাই আমাকে অপমান করতো, কিন্তু কেউ জানতো না আমি যে এই শহরের নামকরা কোটিপতির ছেলে। আমার কাছে তারা কিছুই না। একটু পর আরও আসে ক্লাসে। তিশানও আজ ক্লাসে এসেছে। তিশান তো আমার ব্যাপারটা শুনে পুরা ক্লাস শুরু হয়ে যাবে তাই সবাই নিজের জায়গা ঠিক করে নেয়। আমি আজও সামনে বসেছি, পাশের সিটেই আরু, আর তার থেকে এক বেঞ্চ দূরে তিশান। স্যার ক্লাস নিতে এসে দেখে আমি সবার সামনে বসেছি। আজ আমার কাপড় চোপড় দেখে স্যারের হুশি উড়ে যায়। স্যার ভিতরে ভিতরে নিজেকে নিজে ধিৎকার দিচ্ছে, কারণ তিনিও আমাকে কথা শুনিয়েছেন। স্যার চুপচাপ ক্লাস করে চলে যায়। একটু পর কেউ একজন এসে বলে আমাকে হেড স্যার ডাকছে। আমি হেড স্যারের কাছে যাই। আকাশ, তোমায় নিয়ে প্রাউড করি যে তুমি আমাদের কলেজে পড়ছো। ইয়াকুব সাহেবের ছেলে আমাদের কলেজে পড়ে, আমার সেটা বিশ্বাসই হচ্ছে না। প্লিজ কখনো কোনো কিছু দরকার হলে আমায় বলবে। ওকে স্যার। তারপর আরও কিছু কথা বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম। আর মনে মনে ভাবতেছি দুনিয়ার নিজাম পাল্টে গেছে। ভালো মন দিয়ে কোনো কিছুই যায় আসে না মানুষের। একটাই জিনিস দিয়ে বিবেচনা করা হয়, টাকা পয়সা পাওয়ার। আগে যখন বেশবসা ধরেছিলাম, হেড স্যার কেন একটা কুকুর পর্যন্ত মুখ ফিরে তাকায়নি। আর আজ আসল পরিচয় জানার পর পুরো কলেজ পিছনে পড়ে গেছে। ক্লাস শেষ করে আরও তিশান আমি সবাই ক্যান্টিনে বসে গল্প করছি। এমন সময় একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করে। মেয়েটা অন্য ডিপার্টমেন্টের। মেয়েটা দেখতে হেভি মাশাল্লাহ, কিন্তু আমি সোজা জানিয়ে দেই আমি রিলেশন করব না। কিন্তু মেয়েটা নাছোড়বান্দা, সেও আমাকে ছাড়বে না। আরু আর তিশানের তো সেই হাসি পাচ্ছে, আমার এদিকে মেজাজ খারাপ হচ্ছে। এই আকাশ, রিলেশন করলে কি হয়? এমন করে তাড়িয়ে দিচ্ছ কেন? এই মেয়ে, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, না হয় মাথায় তুলে আছাড় দিব। একটু গরম হয়ে বললাম। মেয়েটা ভয়ে সেখান থেকে চলে গেল। আমার মেজাজ একদম খারাপ করে দিছে মেয়েটা। এই তোরা থাক, আমি যাচ্ছি। সে কিরে, একটু গল্প করি, আয় না। না রে, আমার ইচ্ছা করছে না গল্প করে, থাক তোরা, আমি যাই। এই থাম, আমরাও চলে যাব। তাহলে তুই না থাকলে দুজন গল্প করে কি করব? তারপর সবাই সবার বাসায় চলে গেলাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেই, পরে একটা ঘুম দেই। বিকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে পরে আবার পড়তে বসি, কারণ একদম নিকটে চলে আসছে পরীক্ষা। এখন ঘুমিয়ে পড়তে হবে। অনেক রাত পর্যন্ত পড়ে সমস্ত পড়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে আসি। কিন্তু কলেজে গিয়ে যা দেখে আমার তো হুশই উড়ে গেছে। গতকাল যে মেয়েটা আমাকে প্রপোজ করেছিল তাকে হেনা উদুম কেলানি কেলাচ্ছে। মেয়েটা আমাকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে আমার পিছনে লুকালো। হেনা তেড়ে ফুড়ে আসতেছে মেয়েটাকে মারার জন্য। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি ওকে মারছো কেন? আমার অনেক সমস্যা। কে তোকে প্রপোজ করেছে? কোন সাহসে? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমার লেভেলের না আমি যে তুমি আমার সাথে তুই তোকারি করবে। আর কথা হচ্ছে ওর ইচ্ছে হয়েছে, সে আমাকে প্রপোজ করেছে। তোমার সমস্যা কোথায় এতে? না, তোকে কেউ প্রপোজ করতে পারবে না। তোকে খালি আমি প্রপোজ করব। ওর কত বড় সাহস সেটা আমি আজ দেখব।
বলে মেয়েটাকে আবার মারতে ধরে এবার আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি ঠাস করে হিনার গালে কষে একটা লাগাই দেই। এই তোকে একবার বলেছি না যে আমি তোর লেভেলের না, তারপরেও তুই তোকারি করতেছিস। আর তোর কত বড় সাহস তুই আমার জিএফের গায়ে হাত দিস। সে আমাকে গতকাল প্রপোজ করেছে আর আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। হিনা গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আকাশ, তুমি এমনটা করো না। তুমি শুধু আমাকে ভালোবাসবে, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার আছে। প্লিজ ওকে না করে দাও। হ্যাঁ, আমার এত ঠেকা পড়ে নাই যে তোমার মতো ধোঁকাবাজকে আবার ভালোবাসতে যাব। বলি নাই আমি এখনো কোনো কিছু। মনে আছে সেদিন সবার সামনে জুতোর বাড়ির কথা? সেদিন আমার সবটাই তোমার ছিল, কিন্তু আজ অন্যজন পাড়ি জমিয়েছে। সে যাই করুক না কেন, আশা করি সে অন্তত তোমার মতো ধোঁকাবাজি করবে না। আর প্লিজ তোমার ড্রামাগুলো বন্ধ করো আর আমার চোখের সামনে থেকে দফা হও। হেনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মেয়েটা তো সেই খুশি যে আমি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এই সবাই দাঁড়িয়ে আছো, কি দেখছো? যাও ক্লাসে যাও। আর এই যে মেয়ে, তুমি আমায় যত ভালোই বাসো না কেন, কখনো আমার মনে ঢুকতে পারবা না। কারণ যখন আমার বেশভূষা খারাপ ছিল তখন কেউ আমার ধারে কাছেও আসতো না। আর আজ যখন নিজেকে বদলে নিয়েছি, মানুষের লাইন পড়ে গেছে। এমন লোক দেখানো ভালোবাসা আমার দরকার নাই, যে ভালোবাসায় মন দেখে না, মানুষটা কেমন সেটা বিবেচনা করে না, খালি দেখতে কেমন, টাকা পয়সা আছে কিনা সেটা দেখে। এমন দ্বারা ভালোবাসা আমার দরকার নাই। আর শুনো, হেনার সামনে তোমায় এমন বলেছি তার অন্য কারণ আছে। এখন তুমি যেতে পারো, আমার দ্বারা ভালোবাসা হবে না। আমি এটা বলেই মেয়েটাকে রেখে ক্লাসের দিকে চলে গেলাম। স্যার ক্লাস করাচ্ছে, স্যারের লেকচার শুনছি মন দিয়ে, কিন্তু হঠাৎ কী কারণে জানি জানালার দিকে নজর যায়। তখনই চোখে পড়ল অনেকগুলো গাড়ি কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। গাড়িগুলো আমার পরিচিত মনে হচ্ছে। দূর যাই হবে হোক, স্যারের লেকচারের দিকে মন দেই। স্যারের লেকচার শুনছি, এমন সময় পিয়ন এসে বলে হেড স্যারের রুমে এখনই ডেকেছে আমাকে। পিয়নের সাথে সাথে হেড স্যারের রুমে গেলাম। ভিতরে ঢুকতেই তো বড় ধরনের একটা ঝাটকা খেলাম, কারণ হেড স্যারের রুমে হেড স্যার একা না, ওনার সাথে আরেকটা লোক বসে আছেন, যিনি হচ্ছেন আমার বাবা। হ্যাঁ, এবার বুঝে আসছে গাড়িগুলো চেনা চেনা কেন লাগছিল। লোকটা আমাকে দেখতে পেয়ে চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করছে না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা, তুই এত বড় শাস্তি কি করে দিলি আমাদেরকে? আজ একটা বছর তুই ঘর থেকে বাহিরে। সেদিন হয় রাগ করে তোর গায়ে হাত তুলেছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তাই বলে তুই এভাবে আমাদেরকে ছেড়ে চলে আসবি? আজ একটা বছর আমাদের মনে কোনো শান্তি নাই। তোর মা রোজ কাঁদে তোর জন্য, আর আমার কথা না হয় বাদই দিলাম। আজ তোর হেড স্যার খবর না দিলে তো তোর কোনো খোঁজই পেতাম না। বাবা, তুই কিভাবে পারলি আমাদের ছেড়ে একটা বছর কাটিয়ে দিতে? আমি বাবাকে ছাড়িয়ে নিয়ে মাত্র 1 বছর হয়েছে, আরো একটা সময় পড়ে আছে। প্লিজ আকাশ, আর রাগ করে থাকিস না। প্লিজ এবার ঘরে ফিরে চল। না, কখনোই না। ঘরের গণ্ডিতে ওই দিন পাড়া দিব যেদিন মানুষের মতো মানুষ হতে পারবো। কারণ ওই দিন এটা বলে ঘর ছাড়তে বলেছিলে আমার মতো কুলাঙ্গার সন্তান তোমার দরকার নাই। আরও বলেছিলে আমার মতো ছেলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার মরে যাওয়াই ভালো। কিছুই ভুলিনি আমি। জেদ করে যেমন ঘর ছেড়েছি, তেমন মানুষের মতো মানুষ হতে পারলেই ঘরে ফিরবো আবার। আর আপনার যদি স্যারের সাথে কোনো কাজ থাকে তাহলে কলেজেও আসতে পারেন। আমার খোঁজ নিতে কলেজে আসতে হবে না। আমার সামনে পরীক্ষা, আমাকে তাতে ফোকাস করতে দিন। চলি, এবার আমার গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। আমি চলে যাচ্ছি, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ল। আমি পিছনে ফিরে বললাম, ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। শুনেন, আমি যেমনই ছিলাম, যেই পথে ছিলাম না কেন, কখনো অন্যায় করি নাই, মানুষের ক্ষতি করি নাই। আর আপনি আজ বেঁচে আছেন আমার জন্য, সেই জন্য আমি কুলাঙ্গার হয়ে গেলাম। আমি হেড স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে চলে এলাম। ইতিমধ্যে পুরো কলেজে খবর পৌঁছে গেছে যে এই শহরের টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেব কলেজে এসেছে। তাই স্যাররা ক্লাস ছুটি দিয়ে দিছে। পুরো কলেজে গমগম করছে মানুষের জন্য। কলেজ স্টুডেন্ট আরও বাহিরের অনেক মানুষও কলেজে এসেছে ইয়াকুব সাহেবকে দেখার জন্য। আমার সেই দিকে কোনো আক্ষেপ নাই, আমার মন খারাপ হয়ে আছে। তাই আমি আরোকে নিয়ে গাছতলায় চলে যাই। কিরে, তোর বাবা আসছে, তোর আরো খুশি হওয়ার কথা, কিন্তু সেখানে তুই মন খারাপ করে বসে আছিস। কারণ আমি ওনার ছেলে না, তাই। মানে কি বলছিস আকাশ? তুই তো জেনেই গেছিস আমি কে। দেখ, আমি যাই করেছি কখনো মানুষের খারাপ করিনি, মানুষের সাথে অন্যায় বা খারাপ আচরণ করিনি। আর আজ সেই লোকও বেঁচে আছে আমার জন্য। পিন্টু হাজি ওনার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল মারার জন্য, কিন্তু আমার জন্য কিছু করতে পারেনি। আমি উল্টো
ওদের সব কয়টাকে সাইজ করেছি। আর সেই ঘরের মানুষই আমাকে বলে আমি নাকি কুলাঙ্গার, আমার নাকি বেঁচে থাকার অধিকার নাই, আমি সন্ত্রাস। দেখ আকাশ, তুই হয়তো কষ্ট পেয়ে কথাগুলো বলছিস, কিন্তু দেখ তোর বাবা রাগের থেকে কথাগুলো বলেছে। আর তুই যত ভালোই করিস না কেন, তোর কাজ করার লাইনটা তো খারাপ, তাই তিনি হয়তো রিয়াক্ট করেছেন। আরু, তুই কি ওনার পক্ষ হয়ে কথা বলছিস? আরে না, ওনার পক্ষ নিয়ে কথা বলতে যাবো কেন, আমি তোর পক্ষ নিয়েই কথা বলছি। আচ্ছা থাক, এবার আর গাল ফুলিয়ে থাকতে হবে না, চল ক্যান্টিনে যাবো, আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে দুজনের বাসায় চলে এলাম। আর বাবা নিরাশ হয়ে বাড়িতে ফিরে যান। অন্যদিকে হেনা তো বাসায় গিয়ে সমস্ত কিছু তোলপাড় করে ফেলছে, ওকে কেউ থামাতে পারছে না। আমি আকাশকে ভালোবাসি, আমি আকাশকে চাই। বাসায় যত কাচের শোপিস ছিল সব ভেঙে গুড়ি গুড়ি করে ফেলেছে হেনার বাবা, ওসি। মারে, তুই তাকে অপমান করেছিস, আমিও তাকে অত্যাচার করেছি, এত কিছুর পরেও সে কি তোকে মেনে নেবে? আমি জানি না, আমার আকাশকে লাগবে, ব্যাস লাগবেই, না হয় আমি সুইসাইড করব। শেষ কথা, তোমরা আমার ভালো চাও তো ওকে এনে দাও, না হয় তোমাদের মেয়ের মৃত লাশ কাঁধে নিতে প্রস্তুত হও। আমি বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম যাব বলে ভাবলাম, কিন্তু তখনই অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। হ্যাঁ, কে বলছেন? আমি থানার ওসি বলছি। আমাকে কি কারণে ফোন করেছেন? প্লিজ বিল্লা ভাউ, আমার কথাটা একটু শোনেন। আমার মেয়েটা আপনাকে খুব বেশি ভালোবাসে, সে আপনাকে না পেলে নাকি সুসাইড করবে। প্লিজ আপনি আমার মেয়েটাকে গ্রহণ করে নেন। এই ওসি মাথা পাগল হয়ে গেছে? হ্যাঁ, সামান্য একটা ওসির মেয়েকে আমি বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। আর কে কি করবে এত কিছু আমার দেখার সময় নাই। সুইসাইড করবে না কি করবে সেটা ওর ব্যাপার। আর পরের বার যদি আমার নাম্বারে ফোন আসে তাহলে অবস্থা খারাপ করে ছেড়ে দিব। আর আমার রিলেশন আছে অন্য মেয়ের সাথে, কিছুদিন পর আমরা বিয়ে করতে যাচ্ছি। আপনার মেয়েকে বলবেন অযথা কোনো কিছু করে নিজের বিপদ ডেকে না আনতে, এতে আপনার মেয়েরই ক্ষতি হবে। বাই, ভালো থাকেন। আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা ঘুম ভাঙে কারো হাতের স্পর্শে, কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মিটমিট করে চোখটা খুলে দেখি আম্মু। তাকে দেখে তো অবাক। আম্মু তুমি? হ্যাঁ আমি। লক্ষ্য করলাম আম্মু কান্না করছে। আম্মু তুমি কান্না করছো কেন? আজ 1 বছর পর তোকে দেখতে পেয়েছি। আজ 1টা বছর ধরে তোর চাঁদ মাখা মুখখানা দেখি না, তো কান্না করবো না তো কি করবো? আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আম্মু আমায় ক্ষমা করে দাও, আমি নিজেকে মানুষ করার জন্য ঘর ছেড়েছি। কিন্তু আম্মু তুমি আমার খোঁজ পেলে কোথায়? তোর আব্বু আজ বললো তুই এখানে একটা কলেজে পড়াশোনা করিস। আর তাছাড়া তোর ড্রাইভারের সাথে আমার গতকাল দেখা হয়েছে, ওদেরকে জিজ্ঞেস করেছি তোর কথা, কিন্তু ওরা বলেছে তোর নিষেধ আছে ঠিকানা বলতে। তাও অনেক জোর করে তোর ঠিকানা মুখ থেকে বের করেছি। আমি আম্মুর কথা শুনে হা হয়ে তাকিয়ে আছি। তবে আম্মুর সাহস দেখে আমার অবাক লাগছে যে উনি থাকে এক শহরে আর সেই শহর থেকে আমার খোঁজ করার জন্য অন্য শহরে চলে আসছে, তাও আবার একা। আব্বু জানে তুমি যে আমার খোঁজে এসেছো? হ্যাঁ জানি। তাহলে তোমায় একা ছেড়ে দিল কি করে? ছেড়েছে কোথায়, আমি জোর করে বের হয়েছি, বলেছি আমার ছেলের কাছে যাব আমি। আমায় যদি আটকানোর চেষ্টা করে তাহলে আমি চিরতরে ঘর ছেড়ে দেব। আর তাছাড়া ওই লোকের জন্য তুই ঘর ছেড়েছিস। 1টা বছর আমার কত চোখের জল ঝরেছে জানিস? রোজ রাতে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাল করে ফেলতাম আমি। আম্মু সরি। এই পাগল ছেলে, কি করছিস? যা হয়েছে হয়েছে, এবার ঘরে চল। না আম্মু, এটা সম্ভব না। তুই যদি আজ আমার সাথে ঘরে না যাস তাহলে আমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব। আম্মু তুমি কি বলছো এসব উল্টাপাল্টা? আমি এত কিছু বুঝি না, তোর ঘরে যেতে হবে আমার সাথে। আম্মু তুই আমার সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আম্মু যখন বাসায় এসেছে তখন পল্লব ছিল না বাসায়। আমি পল্লবকে ফোন করে বলি বাসায় আসতে, কারণ আমি আমার নিজ বাড়িতে ফিরে যাব। পল্লব আমার ফোন পেয়ে তাড়াতাড়ি বাসায় আসে। আচ্ছা পল্লব তুই থাক, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ভাই, তাহলে আজ রাতে আমিও আমার বাড়িতে ফিরে যাব। হ্যাঁ তাই কর, বাসার মানুষ অনেক চিন্তায় আছে। তারপর আম্মু আর আমি মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেই। এদিকে আমি ফোন করে আমার সমস্ত গাড়ির ড্রাইভারকে বলে দেই সবাই যেন আমার বাড়িতে চলে যায় গাড়ি নিয়ে। বাসায় পৌঁছাতেই রুহি এসে ঝাপটে ধরে কান্না করে দেয়। ওই কুত্তা শয়তান বদমাইশ, কই ছিলি তুই এতদিন? বলে মারতে শুরু করে। রুহি আমার ছোট বোন। আরে আরে মারছিস কেন, লাগছে তো। চুপ কুত্তা কোথাকার, তোর শরীরে একদম হাতের নখ ঢুকিয়ে দেব। কিভাবে পারলি তুই আমাকে ফুলে থাকতে ভাইয়া? আমি চুপ করে আছি। এই রুহি, এখন বকবক করিস না, পরে এসব আলাপ করিস। এখন অনেক দূর থেকে এসেছে, আগে একটু ফ্রেশ হতে দে। আমি আজ 1 বছর পর বাসায় এসেছি।
বাসাটা সেই আগের মতোই আছে, কিন্তু কেমন নীরব একটা পরিবেশ ঘরটাকে মরাবাড়ির মতো বানিয়ে ফেলেছে। আমি আমার যেই রুম ছিল সেটাতে চলে গেলাম। গিয়ে দেখি সমস্ত কিছু আগের মতোই আছে। অবাক হলাম আমার রুমটা একদম পরিপাটি করে গোছানো দেখে। তার মানে এই রুমটা রোজ কেউ গুছিয়ে রাখে। আমাকে পেয়ে বাসার সবাই মহা খুশি, আমিও খুব খুশি। আমি সবার সাথে হেসে খেলে কথা বলতেছি, শুধু বাবাকে ছাড়া, কারণ সেই মানুষটার প্রতি আমার কেন জানি একটা অভক্তি চলে আসছে। বাবাও কিছুটা আন্দাজ করতে পেরেছে, তিনিও ভিতরে ভিতরে কুকড়ে কুকড়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছেন। আমি একেবারে বাসায় ফিরে আসছি, সারাদিন বাসায় থাকি। পরের দিন সকালবেলা রেডি হয়ে নিজের গাড়িটা নিয়ে কলেজে চলে আসি। কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় হেনা আমার সামনে পথ আটকায়। এই আকাশ, দাঁড়াও, তোমার সাথে আমার শেষ কিছু কথা আছে। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নাই। না, তোমার কথাগুলো শুনতে হবে। বলে হেনা আমার পথ আটকে ধরে। আচ্ছা বলো, কি বলবে? আকাশ, তুমি কি সত্যি আমায় ভালোবাসো না? আমার জন্য কি তোমার একটুও মায়া হয় না? এই মেয়ে, ড্রামা বন্ধ করো। তোমাকে আমার দুই চোখে সহ্য হয় না। আর রইল ভালোবাসা, শোনো, তুমি ভালোবাসার মতো যোগ্য মেয়ে না। তোমার থেকে পতিতা মেয়েও ভালো আছে। তুমি তো মুখোশধারী শয়তান মেয়ে। তোমার মতো মেয়েকে যে কিভাবে আমি ভালোবেসেছিলাম সেটা একমাত্র আল্লাহ জানে। আকাশ, তুমি বলো, আরো বলো, যা ইচ্ছা হয় বলো আমাকে নিয়ে, যত অপবাদ দিতে ইচ্ছা হয় দাও, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে নাও। আমি তোমার সাথে যা করেছি, অন্যায় করেছি, আমি জানি যে আমি ক্ষমার যোগ্য না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে চাই। তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়। তোমাকে না পেলে আমি সত্যিই মরে যাব। এই ধোকামাছ মেয়ে, মরবি না হয় যা করবি কর। আমাকে কেন বলতেছিস এইসব কথা? তুই হচ্ছিস বিষাক্ত একটা সাপ, যার জীবনে যাবি তাকে দংশন করে বিষে নীল করে দিবি। তোর মতো মেয়ে ভালোবাসার যোগ্য না। আর শোন, তোর যা ইচ্ছা হয় তাই কর, মরবি না কি করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইসব কথাবার্তা আমার সামনে বলিস না। যা দূরে গিয়ে মর, আমি গেলাম। আমি হেনাকে রেখে ক্লাসে চলে আসি। হেনা সেখানেই বসে কান্না করে দেয়। আমি ক্লাসে এসে আরুর সাথে কথা বলছি, এমন সময় স্যার ক্লাসে ঢুকে। স্যার আসা মাত্রই সবাই নীরব হয়ে যায়। এভাবে 4 ঘন্টা হওয়ার পর কলেজ ছুটি হয়ে যায়। আমি আর আরু ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাব, এমন সময় আকাশের নজর পড়ে কলেজের গেটের দিকে। হেনা এখনও সেখানে মাটিতে বসে আছে, যেভাবে বসা ছিল ঠিক সেভাবেই বসে আছে। আমার মাথায় ঢুকছে না মেয়েটা 4 ঘন্টা একটা জায়গার মধ্যে কিভাবে বসেছিল। ধুর, আমার কি, ওর ভালো লেগেছে তাই সে বসেছিল। আমি ওকে পাত্তা না দিয়ে আরুকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দেই। হেনা আমাকে দেখতে পেয়ে ঘাড় ঘুরে আমার দিকে অসহায়ভাবে এক ঝলক তাকালো। হেনা হয়তো আমাকে কিছু একটা বলতে চায়, কিন্তু আমার কোনো ফিলিংসই নাই যে হেনার কথা শুনবে। আমি দেখেও না দেখার ভান করে ক্যান্টিনে চলে যাই। আমি আর আরও ক্যান্টিন থেকে নাস্তা করে ফিরে আসি, কিন্তু আমি লক্ষ্য করলাম হেনা আর নাই, সে চলে গেছে। আর সে যেই জায়গাটায় বসেছিল সেখানে চোখের পানিতে ভিজে মাটিগুলো কাদা হয়ে গেছে। দূর, তাতে আমার কি, আমাকে কাঁদিয়েছে, এখন সে নিজে কাঁদুক। আমি কলেজের পাশে পার্ক করা যে গাড়িটা আছে সেটা স্টার্ট করে আরুকে সাথে নিয়ে নেই। আরুকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যাই। বাসায় মোটামুটি ভালোই লাগছে এখন, সবাই অনেক কেয়ার করে। সারাদিন মা আর ছোট বোনের সাথে হাসি ঠাট্টা করেই সময় চলে যায়। রাতের বেলা খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছি আর ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম কোনোভাবে আসতেছে না। বিছানার এই পাশ থেকে ওপাশ খালি ছটফট করতেছি, ঘুম কোথাও যেন উধাও হয়ে গেছে। আমি চোখ বুজে শুয়ে আছি, তখনই সকালের কথাগুলো মনে পড়ল। না, আজ মেয়েটাকে অনেক কথা শুনিয়েছি, এমনভাবে না বললেও পারতাম। মেয়েটার চোখ মুখ দেখে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমায় সত্যি ভালোবাসে। এবার তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই, কিন্তু কি আর করব, সে তো আমার মন নিয়ে খেলা করলো। আমিও তো তাকে সত্যি ভালোবাসতাম আর এখনও বাসি, কারণ প্রথম প্রেম কখনো ভোলা যায় না। তবে যত যাই হোক, মেয়েটাকে এইভাবে কাঁদানো আমার একদম উচিত হয়নি। না, কালকে কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো। যদি ওর হাবভাব ভালো দেখি তাহলে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। আমি হেনাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙে কারোর ফোনের আওয়াজে। আমি মিটমিট করে চোখটা খুলে বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলাম। ফোনটা কানে দিতেই অপর পাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে কেউ একজন বলে উঠল, বিল্লা ভাউ, আপনাকে বলেছিলাম আমার মেয়েকে নিজের করে নিতে, কিন্তু আপনি নেননি। যদি নিতেন আজ আমার মেয়েটার এমন দুর্দশা হতো না, সে জীবিত থাকতো। আমার তো কিছুই ঢুকছে না মাথায়। এই কি বলছেন উল্টাপাল্টা আপনি? হ্যাঁ, যা শুনেছেন ঠিকই শুনেছেন। গতকাল রাতে হেনা সুসাইড করেছে, জানেন বিল্লা ভাউ? সে রাতের বেলা আমাকে আর ওর মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল, আর বারবার খালি একটা কথাই বলছিল, আম্মু, আব্বু, তোমরা দুজনেই আমাকে মাফ করে দিও। কিন্তু বিশ্বাস করেন,
কখনোই বুঝতে পারি নাই যে আমাদের মেয়েটা এত বড় একটা কাণ্ড করে ফেলবে। হেনার আব্বুর কথা শুনে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আমার যেন দুনিয়াদারি ঘোলাটে হয়ে গেছে হেনার আব্বুর কথা শুনে। নিঃশ্বাসটাও যেন এখনই বের হয়ে যাবে শরীর ছেড়ে। কি বলল এটা, যে হেনা সুইসাইড করেছে? আমি চিৎকার করে কান্না করে দেই, না, হেনা এটা করতে পারে না। সে আমায় গতকাল কিছু একটা বলতে চেয়েছিল। সে মরতে পারে না। তাড়াতাড়ি করে শার্টটা গায়ে দিয়ে আরুকে ফোন করলাম। আরু, হেনা নাকি সুইসাইড করেছে। জানি না, আমিও এমনটা শুনলাম। তুই তাড়াতাড়ি চলে আয়, দুজনে মিলে হেনার বাসায় যাব। আচ্ছা তুই দাঁড়া, আমি কিছু সময়ের মধ্যে আসছি। আমি কোনো মতে তাড়াহুড়ো করে গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসি, চোখে মুখে হতাশার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে আরুর কাছে চলে যাই। তারপর দুজন মিলে হেনার বাসায় যাই। হেনার বাসার সামনে মানুষ দিয়ে ভর্তি। আমি যত এগোচ্ছি ভয়ের মাত্রা ততই বাড়ছে। আল্লাহ, হেনা যেন কিচ্ছু না হয়, আমি ওকে খুব ভালোবাসি। আমরা আস্তে আস্তে করে ঘরের দিকে এগোতে থাকি। একটু সামনে যেতেই দেখি সাদা কাপড় মোড়ানো একটা লাশ মাটিতে শুইয়ে রেখেছে। এটা দেখে আমার কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আল্লাহ, হেনার কিছু হলে আমিও মরে যাব। আমাকে দেখতে পেয়ে হেনার বাবা এগিয়ে এলেন। এই যে আকাশ মাহমুদ ওরফে বিল্লা ভাউ, আমার কলিজার টুকরো মেয়েটা মাটিতে ঘুমিয়ে আছে। হেনার আব্বুর কথা শুনে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমার বিশ্বাসই হচ্ছে না। না, এটা হেনা না, আমি এটা বিশ্বাস করি না। হেনার কিছু হতে পারে না। আমি দৌড়ে গিয়ে লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলি। আমি লাশটাকে দেখে সজোরে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ি। হেনা ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। কলিজা, তুমি এটা কি করলে? আমি সজোরে চিৎকার করে কান্না করছি। কলিজা, আজ আমি তোমার সাথে সমস্ত কিছু ঠিক করে নিতাম। কলিজা, একটু ধৈর্য ধরলে না তুমি? পাগলের মতো এটা কি করে বসলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? কাকে কলিজা বলে ডাকবো? কে আমাকে ভালোবাসবে তোমার মতো করে? মানুষ বলতেই ভুল। তুমিও না হয় না জেনে শুনে কিছুটা ভুল করেছ। কলিজা, শাস্তি তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেখানে শাস্তি দেইনি সেখানে তুমি নিজেকে নিজে শেষ করে দিলে। কলিজা, কলিজা, এটা কেন করলে? এখন আমায় কে ভালোবাসবে? না, তুমি মরতে পারো না। আমার কলিজা মরতে পারে না। এই যে আপনারা সবাই বিশ্বাস করেন আমার কলিজা মরে নাই। ও কলিজা, উঠো না। বলে হেনার দেহটাকে পাজাকোলা করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর চোখ দিয়েও বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরে পড়ছে। আর আমার কান্না যেন ওর কলিজাটাকে ছিদ্র করে দিচ্ছে। একটু হেয়ালির জন্য দুটো জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। হেনা এমন একটা কাজ করেছে, আরুরও যেন বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ না, কেন তুমি এমনটা করলে? আকাশের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি। ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে। এখন ওর কি হবে? তুমি যে তাকে ছেড়ে চলে গেলে, ছেলেটা যে এখন পাগলের মতো কান্না করছে, ওর চোখের পানি যে আমার সহ্য হয় না। সবটাই হয়তো আমার দোষ। আমি তোমাদের মাঝে কেন এসেছি? না হয় আজ হয়তো তুমি এমনটা করতে না। হেনার আব্বু আম্মু সবাই কান্না করছে। আমি এখনো হেনাকে পাজাকোলা করে জড়িয়ে ধরে আছি। এই যে আকাশ ভাই, আর কান্না করে কোনো লাভ নাই। আপনি আমার নয়নের মণিটাকে আমাদের থেকে কেড়ে নিয়েছেন। এই যে ধরেন, হেনার হাতে একটা চিঠি ছিল, যেটাতে লেখা ছিল তোমরা এই চিঠিটা আকাশের হাতে পৌঁছে দিবে। আমি চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করলাম। হে কলিজার টুকরা, আমি জানি তুমি কাঁদছো, প্লিজ কেঁদো না। কলিজা, আমি অন্যায় করেছি, তাই নিজেকে ছোট্ট একটা শাস্তি দিলাম। কলিজা, আমি জানি আমার মধ্যে অহংকারে ভরা ছিল, কিন্তু বিশ্বাস করো, সেই খেয়াল তোমার সাথে মিশবার পরে উধাও হয়ে গিয়েছে। কলিজা, মানুষ বলতেই তো ভুল। আমিও না হয় ভুল করেছিলাম, তোমায় ভরা মজলিসে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমায় অপমান করার ইচ্ছে ছিল না আমার। তোমার জন্য সত্যিই আমার মনে ভালোবাসা ছিল। শুরুতে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছিলাম, কিন্তু পরে কিভাবে যেন তোমায় ভালোবেসে ফেলেছি। কলিজা, বিশ্বাস করো, তোমাকে অন্যের সাথে দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। তোমার সাথে অন্য কাউকে দেখলেই গা জ্বলে যেত, মনে হতো আমার জিনিসে কেউ হস্তক্ষেপ করছে। তাই রাগ সহ্য করতে পারিনি, তোমায় অপমান করে বসেছি। তার মধ্যে তোমায় নিয়ে পুরনো একটা ক্ষোভ ছিল, যে আমায় থাপ্পড় খাইয়েছো, আমায় অপমান করেছো, তার প্রতিশোধ নিব। সমস্ত কিছু মিলিয়ে তোমার উপরে একটা ক্রোধ ছিল, তাই জেদের বসে তোমার উপর ঝাল মিটিয়েছি। এসব করার সময় আমি নিজের মধ্যে ছিলাম না, কিন্তু পরে ঠিকই আমি এর জন্য অনুতপ্ত হয়েছি। কলিজা, বিশ্বাস করো, তুমি শহরের নামকরা কোটিপতির ছেলে, এটার প্রতি আমার কোনো লোভ ছিল না। বরং এটা শোনার পর আরো ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তুমি শহরের নামকরা কোটিপতির ছেলে হওয়ার পরেও তোমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই। তাই আমি 2 টাকার ওসির মেয়ে হয়ে আমার এত অহংকার, আমি নিজেকে শুধরে নিয়ে তোমার কাছে ফিরে গিয়েছিলাম। কিন্তু কলিজা, আমার কপালে মাফ জোটেনি। জানো কলিজা, সেদিন 4 ঘন্টা মাটিতে বসে কেঁদেছিলাম।
ভরসা ছিল কলেজ শেষ হলে তুমি এসে যখন আমার এই অবস্থা দেখবে তখন তুমি সব ভুলে গিয়ে আমায় বুকে টেনে নিবে, কিন্তু এমন কিছুই করনি। কলিজা, তোমার হয়তো বিশ্বাস হবে না যে আমার ভালোবাসা তোমার বড়লোক নামটার উপরে। বিশ্বাস করো, আমি তোমায় সত্যিই ভালোবাসতাম কলিজা। এই যে তার প্রমাণও দিয়ে গেলাম নিজেকে শেষ করে দিয়ে। বিষের বোতল পুরোটা খেয়ে ফেললাম। লোভ থাকলে নিজেকে শেষ করতাম না কলিজা। টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না। এই যে যখন তুমি চিঠিটা পড়বে তখন হয়তো আমি এই দুনিয়ায় থাকবো না। যদি তোমার দেখার জন্য হতো এই সব কিছু, তাহলে অন্তত নিজেকে শেষ করতাম না। যাদের টাকা পয়সায় লোভ আছে তাদের জীবনের লোভ নাই, এটা কি হতে পারে? জীবনে যদি না থাকে তাহলে টাকা পয়সার লোভ দিয়ে কি হবে? এরপরেও যদি তোমার মনে হয় তোমার কোটিপতি নামটার উপরে আমার লোভ ছিল, তাহলে কলিজা আমি ব্যর্থ। কলিজা, অনেক অন্যায় করেছি তোমার সাথে, মাফ করে দিও আমায়। তোমায় হয়তো আর কখনো দেখতে পাবো না, কারণ আমার দু চোখ বন্ধ হয়ে যাবে। কলিজা, জীবিত থাকতে কখনো একবারও জড়িয়ে ধরে চুমুও দাওনি। কলিজার চিঠির এই লাইনটা যখন পড়বে তখন তো আমি মরা লাশ হয়ে গেছি। এখন কি একটা বার বুকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেবে? তাহলে উপরে গিয়ে শান্তি পেতাম। কলিজা, ভালো থেকো। ইতি তোমার ভালোবাসা না পাওয়া অভাগিনী। আমি হেনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কলিজা গো, তুমি এটা কেন করলে? তোমায় একটা না হাজারটা চুমু দিব আমি। বুক ফাটিয়ে কান্না করছি আর হেনার মৃত দেহটাকে জড়িয়ে ধরে ওর চোখে মুখে কপালে পাগলের মতো চুমু খাচ্ছি। আমার কান্না দেখে আরুর কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেছে। আরু সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসে। এই আকাশ ভাই, আপনি এবার এখান থেকে চলে যান। আমার মেয়েটাকে তো বাঁচতে দিলেন না, মৃত বানিয়ে দিয়েছেন। এখন আফসোস করে লাভ কি? এই ওসি, একদম চুপ। আমার কলিজা মৃত না, আমার কলিজা আমার বুকে ঘুমিয়ে আছে। একদম একটা সাউন্ডও করবি না। সাউন্ড করবি তো গলার কণ্ঠনালী সোজা টেনে বের করে ফেলবো। ভাই, আপনার যা করার আমার সাথে করেন, কিন্তু আমার মেয়ের লাশ আমি আপনাকে স্পর্শ করতে দিব না। থানা থেকে কিছু পুলিশ আসছে। এই, তোরা কি দেখছিস? ওনাকে নিয়ে গিয়ে বাইরে রেখে আই। আমার মেয়ের আশেপাশেও আসতে দিবে না। আমি তো কোনো মতে হেনাকে ছেড়ে উঠবো না। শক্ত করে হেনাকে জড়িয়ে ধরে আছি। ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আমাকে বাড়ির বাইরে রেখে এসেছে। এই তোরা কি করছিস? প্লিজ আমাকে ভিতরে যেতে দে, আমার কলিজাটা যে ঘুমিয়ে আছে। ভাই মাফ করবেন, স্যারের অর্ডার আমরা অমান্য করতে পারবো না। আমি ঘরের বাইরে বসে কান্না করছি আর মাটিতে বসে বসে পাগলের মতো প্রলাপ করছি, যেন পুরোপুরি মাথা নড়ে গেছে। একটু পর পুলিশগুলো হেনার লাশটাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে গেল। আমার মাথা পুরো আউট হয়ে গেছে। আমি গাড়িটা স্টার্ট দিয়ে আরুকে ডাকতে থাকি, কিন্তু আরুর কোনো খোঁজ খবর নাই। তাই একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করি, কিন্তু কোথায় যাচ্ছি তার কোনো হুঁশ নাই। ভিতরটা যেন ফেটে যাচ্ছে। হেনার মায়াভরা মুখটা চোখের সামনে এখনো ভেসে উঠছে। গাড়িটা ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড় করালাম। পরে দোকানের ভিতর থেকে 2টা মদের বোতল কিনে আনি। একদিকে গাড়ি ড্রাইভ করছি, আরেকদিকে মদ পান করা শুরু করেছি। না, আমার কলিজা কেন মারা গেল? আজ আমি নিজেকেও শেষ করে দিব। গাড়ি ড্রাইভ করে বাড়ি আসতে আসতে 2টা বোতল শেষ করে ফেলি। আমি বাসায় ঢুকতেই আম্মু জিজ্ঞেস করলো, কিরে বাবা, তোর কি হয়েছে? তোকে এমন হতাশ লাগছে কেন? আর তোর মুখ দিয়ে কি সব বাজে গন্ধ আসছে? এই মহিলা চুপ, একদম চুপ, একটা সাউন্ডও না। আমার কলিজা মরে গেছে, আজ আমিও নিজেকে শেষ করে দিব। আমার তো কিছুই মাথায় কাজ করছে না। কি সব বলছে আকাশ উল্টাপাল্টা? কলিজা মরে গেছে, নিজেকে শেষ করে দেবে? আমি ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে আসি। রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করি। ব্লেড পেয়েও যাই। ব্লেডটা রক বরাবর চেপে ধরে বললাম, কলিজা, আমিও তোমার কাছে চলে আসতেছি বলে রগের উপর চালিয়ে দেই। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে। একটা সময় আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। পরে আর কিছু মনে নাই। ছেলেটার কি হয়েছে যে ছেলেটা আজ নেশা করে এসেছে? আমার ছেলে তো এমন ছিল না। না, ওর কিছু একটা হয়েছে। না, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আমি রুমে এসে দেখি আকাশ বেহুশ হয়ে ফ্লোরের উপরে পড়ে আছে, আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আকাশের এই অবস্থা দেখে আমি সজোরে একটা চিৎকার দেই। আকাশের আব্বু আর রুহি নিচেই ছিল। আমার চিৎকার শুনে ওরা দৌড়ে রুমে আসে। বাসায় আরও কাজের মানুষ যারা ছিল সকলেই দৌড়ে আসে। এসে দেখে পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে আর আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে। আমি তো হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছি। আকাশের আব্বুও পাগল হয়ে গেছে আকাশের এই অবস্থা দেখে।
তিনি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন। তারপর আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এরপর আকাশকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সবাই বাইরে অপেক্ষা করছি। একটু পর একজন ডাক্তার বের হয়ে আসেন ইমার্জেন্সি রুম থেকে। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? দেখেন, সে রাগের মধ্যে এমনভাবে ব্লেড চালিয়েছে যার ফলে তার পুরো রগ কেটে গেছে আর অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা তো জানেন, এই একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কোনো ভালো লক্ষণ নয়। তবে আমরা আমাদের মতো চেষ্টা করেছি, আশা রাখতে পারেন। সে এখন সেফই আছে। বাকি যদি উপরওয়ালার অন্য কোনো হুকুম থাকেন সেটাই উনি ভালো জানেন। আচ্ছা, আপনারা এখন টেনশন করিয়েন না, রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর এখনও জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। তারপর আপনারা রোগীর সাথে দেখা করতে পারেন। এটা বলে ডাক্তার চলে যায়। এদিকে আমার তো রুহ বের হয়ে যাবে অবস্থা। আমার সোনার টুকরা ছেলেটার কিছু হলে আমি বাঁচবো না। একদিন পেরিয়ে 2 দিনের মাথায় আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর আমি হেনাকে খুঁজতে থাকি। হঠাৎ নার্স কেবিন থেকে বের হয়ে এসে বলল, আপনাদের মধ্যে হেনা কে? আমাদের মধ্যে তো হেনা নামের কেউ নাই। পেশেন্ট হেনা নাম বলে বলে ডাকছে। আচ্ছা, আমাকে যেতে দিন, আমি দেখছি। আচ্ছা, আপনি ভিতরে আসুন। আম্মু কেবিনের ভিতরে ঢুকে আমার মাথার কাছে গিয়ে বসলো। আমি আম্মুকে দেখতে পেয়ে হাত দিয়ে পেঁচিয়ে ধরে কান্না করে দেই। আম্মু, আমার হেনা সুইসাইড করেছে। মেয়েটা আমায় খুব ভালোবাসতো, আমিও ওকে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে ভুল বোঝাবুঝি হয়, তাই আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তাই সে সুইসাইড করেছে। আমার ওকে চাই। আমার তো কিছুই মাথায় ঢুকছে না, তবে আমি কিছুটা ক্লিয়ার যে ছেলেটা পাগলামো করছে হেনার জন্য। আম্মু, আমার হেনাকে চাই, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা বাবা, তুই সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে হেনাদের বাসায় যাব। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি হেনার। আমাকে আরো 3 দিন হসপিটালে রাখা হয়। মোট 5 দিন পর হসপিটাল থেকে আমাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি। সর্বক্ষণ খালি হেনার নাম মুখে, যে আমাকে হেনাকে চাই। আম্মু খবর লাগিয়েছিল ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার খোঁজ চালিয়ে দেখে আসলেই হেনা সুইসাইড করেছে। আম্মু তো হতাশ হয়ে যায়। এখন আমাকে তিনি কি জবাব দিবে? কারণ আমি তো হেনা হেনা করে নিজেকে শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া করছি না, কিচ্ছুই করছি না। এক কথা, হেনাকেই চাই। আমি হেনা হেনা করে করে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কেউ হেনাকে এনে দিচ্ছে না। আর এনে দিবেই বা কি করে? হেনা তো মরে গেছে। সে যেই দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সেই দুনিয়ায় একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু আমার মন তো মানছে না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে হেনা আর এই পৃথিবীতে বেঁচে নাই। আমি এখন মোটামুটি সুস্থ। গাড়িটা বের করে হেনার বাসার উদ্দেশ্যে রওনা দেই। হেনার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলবো, কিন্তু হেনার বাসায় গিয়ে দেখি সবকিছু তালা মারা। ঘরের মেইন দরজায় বড় একটা তালা ঝুলানো। সে পাশের একটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করলাম, ওনারা কোথায় গিয়েছেন? ওনার মেয়ে মারা যাওয়ার পরের দিন এই শহর ছেড়ে ওনারা অন্য কোথাও চলে যায়। কিন্তু কেন? ওনাদের নাকি এই শহরের দম বন্ধ হয়ে আসছে। ওনার মেয়ের জন্যই নাকি ওনারা এই শহরে পোস্টিং হয়েছে, কিন্তু ওনার মেয়ে যেহেতু নাই, তাহলে ওনারা এখানে থেকে কি করবে? তাই ওনারা অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওনারা কোথায় গেছেন? না, আমাদের তো বলে যায়নি কোথায় যাবে, তবে এইটুকু বলছে ওনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। আমার চোখ জোড়া আবার ভিজে যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আমি গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দেই। আম্মু একটা বারবার ফোন দিচ্ছে। ওনারা তো পাগল হয়ে গিয়েছে, কারণ আমি গাড়ি নিয়ে চলে গেলাম। এমনিতে শরীর ভালো না, আবার যদি কোনো দুর্ঘটনা হয়, এই জন্য। মা মনে মনে বলছে, আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। আমার ফোন বেজে চলেছে, কিন্তু আমি ইচ্ছে করে ফোন পিক করছি না, কারণ আমার কিছুই ভালো লাগছে না এখন। আমার একা কিছু সময় চাই। ভিতরটা যেন ভেঙে চুরে চোরমার হয়ে গেছে। হঠাৎ আরুর কথা মনে পড়ল। আল্লাহ, এতদিন ওর কথা ভুলেই গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়ে আরুকে ফোন দেয়। ফোন বারবার সুইচ অফ আসছে। আমি গাড়ি ঘুরিয়ে আরুর বাসার দিকে রওনা দিই। আরুর বাসায় গিয়েও দেখে সেম অবস্থা। আরুর বাসায়ও তালা ঝুলানো। আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি কিচ্ছুই জানে না। আমার যেন এখন পুরোপুরিভাবে দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। এখন আমাকে কে সামলাবে? হেনা ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে। এদিকে
আরুরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর আমি অনেক বন্ধু বান্ধবের কাছে খোঁজ লাগাই আরুর ব্যাপারে, কিন্তু কেউ নাকি কিচ্ছুই জানে না। সেই নাকি বিগত 3 দিন ধরে ক্লাসে আসছে না। আমি মন খারাপ করে বাসায় চলে আসি। আম্মু তো পাগল পাগল হয়ে গেছে। আমাকে দেখতে পেয়ে বলল, এই ছেলে, কোথায় গিয়েছিলি? আমাকে আর কত টেনশনে রাখবি বল? আমি কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে এলাম। রুমে গিয়ে নীরবে কান্না করতে থাকি, হেনার স্মৃতিগুলো মনে করে করে। কলিজা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। সময় তোমার মূল্য দেয়নি, তাই বলে আজ এইভাবে পস্তাতে হবে আমাকে। আম্মু বাহির থেকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু আমি বারণ করে দিয়েছি, খাবো না। আম্মু অনেক করে রিকোয়েস্ট করলো, কিন্তু আমি খাবো না মানে খাবোই না। আম্মু হতাশ হয়ে ফিরে গেল। আমি পুরোপুরি খাওয়া দাওয়া অফ করে দিয়েছি। সব সময় হেনার কথা মনে করে করে নীরবে কান্না করি। নিজেকে সবসময় রুমের মধ্যেই বন্দি করে রাখি। বাহিরের আবহাওয়া যেন আমার কাছে বিষাক্ত মনে হয়। কারোর সাথে ঠিকমতো কথা বলি না। মা, বাবা, বোন সবার সাথেই ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছি। ধরতে গেলে এক প্রকারের মেন্টালি সিক হয়ে গেছি। মুখের গোঁফ, দাড়ি সমস্ত কিছুই বড় হয়ে গিয়েছে, কিন্তু কিছুই কাটাইনি। এভাবে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। এতদিনে আমার অবস্থা ক্রমশ আরও খারাপ হয়ে গেছে। আমি পুরোপুরি পাগল হয়ে গিয়েছি। সবার কথা ভুলেই গেছি। এক কথায় খালি হেনার কথা মনে আছে। বাকি মা বাবাকেও ঠিকমতো চিনতে পারছি না। কলেজ তো বহু আগে ছেড়ে দিয়েছি। একদিন রাতের বেলায় কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা কারোর স্পর্শে ঘুম ভাঙল। অনুভব করলাম কেউ একজন আমাকে জড়িয়ে ধরে তার উষ্ণ ঠোঁটজোড়া দিয়ে চুমু খাচ্ছে আর নরম সুরে বলছে, এই আকাশ, আর কত ঘুমাবে? আমি মিটমিট করে চোখ খুলে দেখি হেনা। লাফিয়ে শোয়া থেকে উঠে পড়ি। কলিজা, তুমি এসে গেছো? আমি জানতাম তুমি আসবে। আমার কলিজা আমায় রেখে কখনো মরতে পারে না। আমি 2 হাত দিয়ে হেনাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম। কলিজা, কি হাল করেছো তুমি নিজের? আমি তোমায় রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আমি আম্মুকে দেখে বললাম, আম্মু, হেনা ফিরে এসেছে আমার কাছে। আমি হেনাকে দেখে কুকড়ে কান্না করে দেই, কারণ আকাশ একটা বালিশকে আঁকড়ে ধরে আছে নিজের শরীরের সাথে, আর বালিশের সাথে নিজে নিজেই পাগলের মতো বক বক করছে। সে যেটাকে হেনা বলে দাবি করছে সেটা হেনা না, সেটা একটা বালিশ। আকাশ পুরোপুরি পাগল হয়ে গেছে। সে উঠতে বসতে হেনাকে দেখতে পায়। ঘরের দেওয়ালের সমস্ত জায়গায় হেনার নাম লিখে ভরে ফেলেছে। আকাশ আজ 6 মাস ঘর থেকে বের হয় না, খাওয়া দাওয়াও ঠিক করে না। আমি ওকে অনেক কষ্টে খাবার খাওয়াই, যে খাবার খেলে হেনাকে এনে দেব। বাবা, আর কত এভাবে পাগলামি করবি বল? এখানে হেনা নাই। তুই যাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছিস সেটা একটা বালিশ। এই আম্মু, তুমি বেশি জানো। আমি বলেছি না এটা আমার হেনা, আর তাও সে আমার সামনে বসে আছে। আচ্ছা যা, ঠিক আছে, এটা তোর হেনা। বাবা, এবার চুপচাপ ঘুমিয়ে পড়। না, আমি ঘুমাবো না। আমি সারা রাত হেনার সাথে গল্প করব। আকাশ, এখন কিন্তু ভালো হবে না। আমি কিন্তু হেনাকে চলে যেতে বলবো। না প্লিজ আম্মু, এটা করবে না। আমি ঘুমিয়ে যাচ্ছি। আমি বালিশটাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ি, আর অন্যদিকে আম্মু চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে রুম থেকে বের হয়। আমার কত সুন্দর সুস্থ সবল ছেলেটার কি হয়ে গেল? ছেলের এই অবস্থা আমার কলিজাটা একদম ছিদ্র করে দিচ্ছে। আমি রুমে গিয়ে আওয়াজ করে কান্না করে দেই। আকাশের আব্বুও পাশে বসা, তিনিও কান্না করছেন। এই আকাশের আব্বু, আমাদের ছেলে কি আর কখনো ঠিক হবে না? আমার ছেলের এই অবস্থা দেখে আমার কলিজা যা সইছে না। প্লিজ তুমি আমার ছেলেকে ঠিক করে দাও। আমার ছেলেকে আমি আবার আগের রূপে দেখতে চাই। আমারও যে ক্ষমতা নেই কিছু করার, সমস্ত কিছুই যে উপরওয়ালার হাতে। তবে আমি বান্দা হয়ে একটা চেষ্টা করতে পারি। কাল আমি সেটা করব। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমার ছেলে সুস্থ হওয়া চাই। পরের দিন সকালবেলা আব্বু আমাকে সেলুনের দোকানে নিয়ে যায় দাড়ি গোপগুলো কাটানোর জন্য। আমার দাড়ি গোপ না কাটার কারণে ইয়া বড় বড় হয়ে গেছে। আমি তো কোনো মতেই রুম থেকে বের হব না, তাও আব্বু ফুসিয়ে ফাঁসিয়ে নিয়ে যায় যে হেনাকে এনে দিবে বলে। দাড়ি গোপ কাটার পর আমি নিজেকেই চিনতে পারছি না আমি কেমন ছিলাম আর এখন কত স্মার্ট লাগছে। নিজের মুখমণ্ডল বারবার হাত বুলিয়ে দেখছি। দাড়ি গোপ কাটার পর বাবা আমাকে নিয়ে ঘুরতে বের হলো। ঘোরার কারণে যদি আমার মাইন্ড ফ্রেশ হয়
এই চিন্তা করে আমাকে নিয়ে একটা পার্কে যায়, যেখানে ছোটকালে আসার জন্য খুব বায়না করতাম। বাবা, তোর মনে আছে তুই ছোটকালে এখানে আসার জন্য কত বায়না করতি? হ্যাঁ বাবা, আর আমি জানি তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো, কারণ যাতে আমার মাইন্ড ফ্রেশ হয়। শোনো আব্বু, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আমি নিজেই চাইতাম না দুনিয়ার রংমহল দেখি। হেনা চলে যাওয়ার পর ইচ্ছা করে নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি, কারণ আমার হৈহুল্লোর সব হেনার মৃত্যুর সাথে কবরে দাফন হয়ে গিয়েছে। দুনিয়া যেন আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল, তাই নিজেকে কষ্ট দিয়েছি এতদিন। আমার জন্যই সে এমনটা করেছে, আর আমি কিভাবে রং তামাশা করে বেড়াবো? তবে হ্যাঁ, নিজেকে বন্দি রাখতে রাখতে একটা সময় সত্যি আমার দেমাগে প্রেশার আসতে থাকে। সব জায়গায় হেনাকে দেখতে আরম্ভ করি। আমার হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছুই ছিল না, কিন্তু আজ এতদিন পর যখন বাহিরের পরিবেশ দেখলাম, নিজের বেশভূষা ছেড়ে অন্য রূপে দেখছি নিজেকে, এখন সত্যি মনে হচ্ছে আমি কত বড় পাগলামো করেছি। বাবা, যা হয়েছে ভুলে যা, আর প্লিজ একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। তোকে আমরা আবার আগের মতো দেখতে চাই। আর তুই জানিস তোর মা রোজ কান্না করে তোকে দেখে, কত রাত না ঘুমিয়ে চোখের পানি দিয়ে বিছানা ভিজিয়েছে, সেটা একমাত্র আমি জানি। না বাবা, এবার আর কষ্ট দিব না আম্মুকে, আর এক ফোঁটা চোখের পানিও পড়তে দিব না আম্মুর চোখ থেকে। আমি আবার আগের মতো হয়ে যাব, আর আমি কাল থেকে তোমার যে কোনো একটা অফিসে জয়েন হব ভাবছি। এতটা খুশি লাগছে যে তোকে বলে বোঝাতে পারবো না। তোর যেই অফিসে ইচ্ছে হয় জয়েন কর, কাজ করতে ইচ্ছা না করলে করবি না। দরকার হয় আমার যত অফিস আদালত আছে সবগুলোতে একদিন করে ঘুরে ঘুরে দেখবি। কথাবার্তা বলতে বলতে আমরা দুজনেই ঘরে চলে এলাম। আম্মু তো খুশিতে কান্না করে দেয় যে আমি আবার আগের মতো হয়ে ফিরে এসেছি। তিনি খুশিতে আমার গালে কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। বাসায় আজ আমার পছন্দের খাবারগুলো রান্না করা হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নেই, কারণ আজ থেকে বাবার অফিসে জয়েন করব। পরে নাস্তা করে রেডি হয়ে বাবা মা দুজনের পায়ে ধরে সালাম করি। পরে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাই। সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ওয়েলকাম করার জন্য। আমি অফিসে পৌঁছানোর সাথে সাথেই সবাই তো ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানায়। পরে আমাকে কেবিন দেখিয়ে দেওয়া হয়। ম্যানেজার মোটামুটি সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আমি একটা জিনিস লক্ষ্য করি, অফিসের সবাই মোটামুটি মিশুক। না, এই অফিসে থেকে যাব, অন্য অফিসার যাব না, সারাদিন অফিসেই কাটাই। প্রথম দিন, তাই কাজের আগামাথা বুঝে আসছে না। তাও যতটুকু পারি করে আজকের মতো বাসায় চলে আসি। কি রে বাবা, অফিস কেমন লাগলো? আম্মু অনেক ভালো লেগেছে, আমি এই অফিসে থেকে যাব, অফিসের সবাই মোটামুটি মিশুক। আচ্ছা, তো যা ভালো লাগে কর। আমি রীতিমতো প্রতিদিন অফিসে সময় দিতে থাকি। এতদিন অফিসের বস ছিল না, তাই কোনো অ্যাসিস্ট্যান্টও ছিল না। আমি অফিসে যাওয়ার পর থেকে নুসরাত নামের একটা মেয়েকে আমার অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হয়। মেয়েটা বেশ ভদ্র, আচার ব্যবহারও সুন্দর। নুসরাত একদিনেই আমার সাথে ভাব জমিয়ে ফেলে। আমিও আর দ্বিমত করিনি, কারণ সে তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওকে এড়িয়ে চললে কিভাবে কাজ হবে। অফিস শেষ করে বিকালবেলা বাসার দিকে রওনা হই। জ্যামে আটকে আছে গাড়ি। এমন সময় আমার নজর পড়ে একটা গাড়ির মধ্যে, যেখানে পিছনের সিটে আরুর মতো কেউ একজন বসে আছে। আমি প্রথমে থতমত খেয়ে যাই, এটা কি আরু না অন্য কেউ। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম, হ্যাঁ এটা তো আরুই। আমি গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় জ্যাম ছেড়ে দেয় আর গাড়িটা টান দিয়ে চলে যায়। আমি তাড়াতাড়ি করে নিজের গাড়িতে ফিরে আসি, কিন্তু তত সময়ে সে চলে গেছে। আমি পরে নিজের বাড়িতে ফিরে আসি। আমি কোনো মতেই হিসাব মিলাতে পারছি না। হুট করে আজ থেকে 6 মাস আগে আরু কোথায় চলে গেছে, কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। মেয়েটা আমার সাথে সমস্ত যোগাযোগ অফ কেন করে দিল? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ধুর, আদর সাথে কথা বলতে পারলেই সবটা ক্লিয়ার হয়ে যেত। তবে এত কিছুর ভিড়ে আমি হেনাকে ভুলতে পারিনি। যত যাই হোক, মনের কোনো এক কোণে হেনার জন্য জায়গা রয়ে গেছে। একাকিত্ব সময়গুলো হেনার স্মৃতি আমাকে কাঁদায়। বাসায় এসে দেখি আব্বু আম্মু আমার বিয়ের আলাপ করছে আর বলছে, এবার আকাশকে বিয়ে করিয়ে দেওয়া উচিত, কারণ সে আর কত একা থাকবে। তার চেয়ে বড় কথা, আমাদেরও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে হয়। আকাশ, এদিকে আই। হ্যাঁ আব্বু বলো। আমরা চাচ্ছি এবার ঘরে বোমা আনবো। বাবা, এই বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই। তোমাদের যা ভালো লাগে করো, আমি তোমাদের মতের উপরে যাব না। তবে আমাকে আরো কিছুটা সময় দিতে হবে। আচ্ছা, সময় নেই, কিন্তু আমরা মেয়ে ঠিক করে রাখছি। এখন তোর যখন সময় হবে বলবি, তখনই তোর বিয়ে করাবো। আমি নিজের রুমে চলে এলাম। আমার কোনো ইচ্ছাই নাই বিয়ে করার,
কারণ যাকে আপন করতে চাই সে আমার থেকে আরো বেশি দূরে চলে যায়। আজ বিয়ে করে ঘরে বউ আনবো, কিন্তু পরে যখন তার উপরে মন বসবে তখন সেও দূরে সরে যাবে। এসব নিয়ে ভাবছি। এমন সময় রফিক ভাই ফোন করে বলল, স্যার, কালকে চট্টগ্রাম মিটিংয়ে যেতে হবে, একটু আগে যদি অফিসে আসতেন আপনি। রফিক হচ্ছে অফিসের ম্যানেজার। আচ্ছা সমস্যা নেই, আমি আগেই চলে আসব বলে ফোন রেখে দেই। পরের দিন তাড়াতাড়ি করে উঠে নাস্তা করে নেয় আর আব্বুকে বলি আজ চট্টগ্রাম যেতে হবে অফিসের মিটিংয়ের জন্য। আজ হয়তো বাড়ি ফিরবো না, বাড়ি ফিরতে হয়তো কাল হবে। আচ্ছা সমস্যা নেই, সাবধানে যেও। আমি সাথে করে এক স্যুট কাপড় ব্যাগে করে নিয়ে অফিসের জন্য রওনা দেই। 10টার ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আমার সাথে যাবে নুসরাত। আমি অফিসে এসে ফাইলগুলো একবার দেখে নেই, তারপর যাত্রা করে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2টাই মিটিং। আমরা বিমানে করে যাওয়ায় 10:30টার মধ্যেই পৌঁছে যাই। হোটেল আগে থেকে বুক করা আছে, তাই সোজা এসে হোটেলে উঠি। এই হোটেলেই মিটিং হবে। পরে কিছুটা সময় বিশ্রাম নিয়ে 2টা বাজে মিটিং করব। ওদের সাথে ডিল কনফার্ম। পরে 4টায় মিটিং শেষ হলো। এরপর কি করব? হোটেলে বসে বসে বোরিং লাগছে, তাই বললাম, এই নুসরাত চলো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। স্যার চলেন, আমারও অনেক দিনের ইচ্ছে সমুদ্র সৈকত দেখব। পরে দুজনে মিলে সমুদ্র সৈকত দেখতে বের হই। নুসরাত তো সমুদ্র দেখতে পেয়ে পানিতে নেমে পড়ে, সে তো মহা খুশি। অন্যদিকে আমি চুপচাপ একটা পাথরের উপরে বসে আছি আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি। এমন সময় পাশে অনেক চেঁচামেচির আওয়াজ কানে এলো। আমি লক্ষ্য করি অনেকগুলো মানুষ জড়ো হয়ে হই হুল্লোড় করছে। আমি দৌড়ে যাই কি হয়েছে সেটা দেখার জন্য। একজন থেকে জিজ্ঞাসা করলাম যে ভাই কি হয়েছে? সে বলে, ভাই মায়াটা পুরা মাথা ঘুরি পড়ে গেছে। চিরাগাঙের ভাষায় বলল, মানে মেয়ে একটা মাথা ঘুরে পড়ে গেছে। আমি মানুষজন ঠেলে সামনে এগিয়ে যাই মেয়েটাকে দেখার জন্য। আমি যা দেখলাম তাতে তো কলিজা মোচড় দিয়ে উঠল। আমার চোখ বড় বড় হয়ে যায় বেহুশ হওয়া মেয়েটাকে দেখে। দেখতে পাই হেনা বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। আমার তো মাথায় কাজ করছে না, হেনা জীবিত হলো কি করে? সে তো মারা গিয়েছে। ওর লাশকে আমি ঝাপটে ধরে কান্না করেছি। ইম্পসিবল, মরা মানুষ জীবিত হয় কি করে? না আমার কি কোথাও ভুল হচ্ছে? আমি নিজেকে চিমটি দিয়ে দেখি, না ব্যথা অনুভব করছি। তার মানে কি হেনা জীবিত? তাও আবার আমার চোখের সামনে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। এই ভাই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? প্লিজ আমার সাথে কেউ একটু হেল্প করুন, আমি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাব। একজন বলে ওঠে, ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? আপনার রিলেটিভ এমন কিছু হয় নাকি? বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো ওর সাথে আমার আত্মার সম্পর্ক। এবার বুঝে নেন ওকে আমি চিনি কি চিনি না। আমি হেনাকে কোলে করে তুলে নিয়ে একটা সিএনজি দাঁড় করাই। এই ভাই, আশেপাশে কোনো হসপিটাল থাকলে প্লিজ ইমার্জেন্সি আমাকে নিয়ে চলুন। ড্রাইভার মেডিকেলের সামনে দাঁড় করায় গাড়ি। আমি ভাড়া চুকিয়ে দিয়ে হেনাকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকি। নার্স একজনকে দেখতে পেয়ে বললাম, এই যে সিস্টার, প্লিজ একটু দেখুন তো ওর কি হয়েছে। নার্স ওয়ার্ড বয়কে ডেকে হেনাকে কেবিনে শিফট করায়। আমি পাশে একটা চেয়ারে বসে আছি। একটু পর নার্সটা কেবিন থেকে বেরিয়ে আসে। আপনি প্লিজ চিন্তা করবেন না, ওনার কিছু হয়নি, জাস্ট মাথা ঘুরে পড়ে বেহোশ হয়ে গিয়েছে। অনেক দিন ধরে হয়তো খাওয়া দাওয়া প্লাস ঘুম কোনোটাই উনি ঠিক মতন করেন না, তাই শরীর দুর্বল হয়ে আছে, সেই জন্য মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হলেই ওনার জ্ঞান ফিরে আসবে। আপনি একদম চিন্তা করবেন না, আর আপনি চাইলে কেবিনে যেতে পারেন। তারপর নার্স চলে যায়। আমি কেবিনের বাহিরে চেয়ার দখল করে বসে আছি। ভাবছি কেবিনের ভিতরে যাব। অনেকটা সময় তো বাহিরে বসে রইলাম, এবার গিয়ে মেয়েটাকে এক নজর দেখে আসি। কিন্তু এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই মাথা টনক নড়ে উঠল। নুসরাতের ফোন। ও শিট ম্যান, মেয়েটার কথা তো একদম ভুলেই গেছি। মেয়েটাকে যে একা ফেলে রেখে চলে এসেছি সেটা আমার মাথায় ছিল না। স্যার কোথায় আপনি? আপনি আমায় একা ফেলে রেখে কোথায় চলে গেছেন? স্যার প্লিজ, আমার খুব ভয় করছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আমি বুঝতে পেরেছি মেয়েটাকে একা ফেলে রেখে চলে এসেছি, তাই সে ভয়ে কান্না করে দিয়েছে। এই তুমি এখন কোথায়? স্যার রুম আটকে হোটেলের ভেতরে বসে আছি, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন, আমার খুব ভয় করছে স্যার, কখন কে আমার সাথে কি করে বসে। আরে পাগলি মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কেউ কিচ্ছু করবে না, আমি আর অল্প সময়ের মধ্যেই চলে আসব। না স্যার প্লিজ আপনি এক্ষুনি আসুন। প্লিজ এমন করো না, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসব, খুব দরকারি একটা কাজে আটকে পড়েছি। আচ্ছা স্যার, আমি দরজা লক করে বসে আছি, আপনি আসলেই খুলবো, তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু প্লিজ স্যার। আচ্ছা। তারপর ফোন কেটে দেয়।
রাত 11টা বাজে হেনার জ্ঞান ফিরে আসার সময় হয়েছে। এতটা সময় আমি হেনার পাশেই বসেছিলাম। এমন সময় আম্মু ফোন দেয়। আমি কথা বলার জন্য কেবিন থেকে বের হয়ে হসপিটালের এক কোণায় চলে যাই। বাবা, কেমন কাটলো তোর দিন? আম্মু, ভালো খারাপ মিলিয়ে। আর একটা গুড নিউজ আছে, সেটা পরে বলবো। এখন একটু তাড়াহুড়োয় আছি, পরে কথা বলবো। নিজের খেয়াল রেখো বলে ফোনটা কেটে দেই। মেয়েটার হয়তো জ্ঞান ফিরে এসেছে এত সময়। না, কেবিনে যাওয়া দরকার। আমি কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখি হেনা নাই। আমি পুরো কেবিন খোঁজ করে কিন্তু হেনাকে কোথাও দেখতে পাই না। আমার তো চোখের পানিটা অলমল করছে। একবার হেনাকে হারিয়েছি নিজের দোষে, এবারও কি ওকে হারিয়ে ফেললাম? আমি হঠাৎ লক্ষ্য করি হেনা বেডে যেখানে শুয়েছিল সেখানে একটা সাদা কাগজ। আমি কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলে দেখি কিছু লেখা আছে। লেখাটা পড়তে আরম্ভ করি। কলিজা প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি, আর আমি চলে যাচ্ছি। আমার জ্ঞান অনেক আগে ফিরে এসেছে। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম যে তুমি কখন কেবিন থেকে বের হবে, আর আমি সেই সুযোগে চলে যাব। প্লিজ আমার খোঁজ করো না। আমি ধোঁকাবাজ একটা মেয়ে। তোমার জীবনে আমার থেকেও 1000 গুণ ভালো মেয়ে আসবে। ভালো থেকো। আর কিছু লেখা নাই। আমি ধপাস করে মাটিতে বসে পড়ি। আমার এখন কি করণীয় সেটাই মাথায় কাজ করছে না। হেনা আমার থেকে দূরে চলে যেতে কেন চাইছে? এমনটাই যদি হতো তাহলে শুরুতে সে আমায় ওর ভালোবাসায় কাবু কেন করলো? ওর যদি দূরে সরে যাওয়ার এই নিয়তি থাকতো তাহলে আমায় ভালোবেসেছিল কেন? 1000টা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। তার উপরে আরুর কোনো খোঁজ নাই। আজ 6 মাসের উপরে সে আমার এত ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গিয়েছে? না, ঘটনা তো কিছু একটা আছে। এর ভিতরে রহস্য কি সেটা আমার বের করতে হবে। আসল মারপ্যাচটা কোথায় সেটা আমি বের করেই ছাড়বো। তারপর আমি হোটেলে ফিরে আসি। রুমের দরজায় বাড়ি দিতেই নুসরাত দরজা খুলে দেয়। কারণ আমি আসার সময় ফোন করে দিয়েছি যে আসছি। নুসরাতের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। আমি দেখেই বুঝতে পারি যে মেয়েটা অনেক সময় ধরে কান্না করেছে, তাই তার চোখ মুখ লাল হয়ে আছে ফুলে। নুসরাত আকাশকে দেখতে পেয়ে বিছানা থেকে নেমে আসে। এই মেয়ে, কি হাল করেছো চেহারার? নুসরাত খপ করে আমার কলার ধরে ফেলে। এই কুত্তা, বিলাই, খাটা শুল্লুক, তুই আমাকে একা রেখে কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তুই জানিস আমার কত ভয় লাগছিল কেউ যদি আমার সাথে কিছু করে বসতো। বলে আবার কান্না শুরু। আমি তো আল্লাহ, এই মেয়ে করছেটা কি? একে তো কলার ধরেছে, 2 আবার তুই তোকারিও করছে। ওর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কাকে কি বলছে? ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এই প্লিজ প্লিজ কান্না থামাও। সত্যি অনেক জরুরি একটা কাজে গিয়েছিলাম। এই কুত্তা, তুই এমন কি কাজে গিয়েছিলি যে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারলি না? একটা অবলা মেয়েকে এভাবে রেখে চলে গেছিস, কুত্তা কোথাকার। প্লিজ নুসরাত, তুমি শান্ত হও। আমি জানি তোমার মাথা ঠিক নেই। এই, তোর মাথা ঠিকের গুষ্টি মারি। তুই আমাকে এত সময় কাটিয়েছিস, এখন তোকে আমি শাস্তি দিব। তুই মাথা নিচু কর। আমি নিশ্চুপ। এই উল্লুক, তোকে মাথা নিচু করতে বলেছি। এই রেগে যাচ্ছ কেন? করছি। আমি মাথা নিচু করলে আমার চুলগুলো মুঠো করে ধরে টানতে থাকে নুসরাত। আমি তো ব্যথাই শেষ। প্লিজ নুসরাত, ছেড়ে দাও, খুব লাগছে। নুসরাত আমাকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরল। স্যার প্লিজ, আমায় আর কখনো একা রেখে যাবেন না। আমার একা একা খুব ভয় করে। নুসরাত নাক টেনে টেনে কান্না করতেছে। আমি কি বলবো কিছুই মাথায় কাজ করছে না। মেয়েটার হিতাহিত জ্ঞান নাই, তাই সে আমায় জড়িয়ে ধরেছে। সে হয়তো জানেই না সে কেমন ধারা আচরণ করছে, আর আমি যে তার অফিসের বস সেটা সে ভয়ের সাথে গুলিয়ে খেয়ে ফেলেছে। কিন্তু আমার চরম লেভেলের হাসি পাচ্ছে নুসরাতের নাক টেনে কান্না করা দেখে। এই মেয়ে হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো, পরে আমি যাব। আমি আসার সময় খাবার অর্ডার করে দিয়ে এসেছি, এখন হয়তো খাবার দিয়ে যাবে। নুসরাত লক্ষ্মী মেয়ের মতন ফ্রেশ হতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেই। একই রুমে 2টা বেডরুম, একটাতে নুসরাত, আরেকটাতে আমি শুয়ে আছি। এত কিছুর ভিড়েও আমি কোনোভাবে হেনাকে ভুলতে পারছি না। না, কিছু একটা করতে হবে। হেনা হয়তো এই শহরেই থাকে। আমি সিদ্ধান্ত নেই আরো কয়েকদিন চিটাগাং শহরে থাকবো। যে করে হোক হেনাকে খুঁজে বের করব। কিন্তু কি করে খুঁজবো? এত বড় শহর। তখনই মাথায় আসলো হেনার আব্বুর কথা। হেনার আব্বু তো ওসি, তিনি একটা না একটা থানায় তো অবশ্যই পেশাগত আছে। আর হেনাকে যেহেতু এই শহরে দেখেছি, তার মানে ওর বাবাও এই শহরের যে কোনো একটা থানার ওসি। আমি রানাকে ফোন করি। এই রানা, চিটাগাং শহরে যতগুলো থানা আছে সবগুলো থানার অফিসার পদে যারা যারা আছে তাদের ছবি সহ ডিটেলস চাই। ওকে ভাই, কাল সকালের মধ্যে পেয়ে যাবেন। আর কাল সকালে আমাদের যত পরিচিত মানুষ আছে চট্টগ্রামের সবাইকে একটা জায়গায় মিট আপ করতে বলবি আমার সাথে। জায়গার ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আচ্ছা ভাই। তারপর আমি ফোন কেটে দেই। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে হোটেলের একটা বয় এসে খাবার দিয়ে যায়, সাথে একটা ফাইলও দিয়ে যায়। আমি ফ্রেশ হয়ে এসে ফাইলটা ঘাঁটতে আরম্ভ করি। ফাইলটা রানা পাঠিয়েছে লোক দিয়ে। আমি একটা একটা করে কাগজ আর ছবি ঘেটে ঘেটে দেখছি। কাগজের মধ্যে অফিসারদের সমস্ত তথ্য আছে।
হুট করে হেনার আব্বুর কাগজটা সামনে চলে আসে। কাগজের উপরে হেনার আব্বুর ছবি। আমি একবার দেখে চিনতে পেরে যাই যে এটা হেনার আব্বু। সকালবেলা নুসরাতকে বলি, তুমি থাকো, আমি একটা কাজে যাচ্ছি, আর তোমার সাথে 2টা মেয়ে সবসময় থাকবে, ভয় পাওয়ার কিছুই নেই। নুসরাতকে রেখে সে বের হয়ে যায়। আমি অক্সিজেন চলে যাই। সেখানে রানার সমস্ত ছেলে পেলে অপেক্ষা করছে আমার সাথে মিট আপ করতে। আমি ওদের সাথে মিট আপ করি, তারপর সব কয়টাকে নিয়ে কাগজের ঠিকানা মতো চলে যাই। আমি সবাইকে বাহিরে থাকতে বলি। একাই থানার ভিতরে ঢুকি। ভিতরে ঢুকেই দেখি হেনার আব্বু চেয়ারের উপরে বসে আছে। হেনার আব্বু আমাকে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। কলিজার পানি যেন সব শুকিয়ে গেছে ওসির। এখনই যেন দম আটকে মারা যাবে। আমি কোনো কথা ছাড়াই ঠাস করে ওসির গালের মধ্যে থাপ্পড় লাগাই দেই। থানার সবাই তো থ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই এলাকায় ওসিকে ভয় পায় না এমন কেউ নাই, আর থানার লোকেরা তো বাঘের মতো ভয় পায় ওসিকে, কারণ এলাকায় এসে অনেক গুন্ডা বদমাইশকে সে মেরে সোজা করে ফেলেছে। আর সেই ওসিকেই থাপ্পড় মারলাম আমি। এই ওসি হেনা কই, তাড়াতাড়ি বল, না হয় তোর লাশ বের হবে আজই থানা থেকে। ওসি ঝাপটি মেরে আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আমাকে মাফ করে দেন। এই ওসি, তুই মাপ চাচ্ছিস কেন? তোর মাপ চাওয়ার কিছুই নাই, আমার শুধু হেনাকে চাই, না হয় তোর আজ কি হাল করবো তুই নিজেও ভেবে পাবি না। আকাশ ভাই প্লিজ, আপনি শান্ত হন, আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। থানার সবাই এখনো হাঁ হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, ভাবছে ওসি করছেটা কি? সামান্য একটা ছেলের পায়ে ধরে বসে আছে। কে এই ছেলে? কারোর মাথায় যেন কোনো কিছু ঢুকছে না। ওসি আমাকে নিয়ে ওর বাড়িতে যায়। হেনা কই? ভাই ওই রুমটাতে আছে। আমি কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যাই। তারপর দরজা লক করে দেয়। আমার তো মাথা ভর্তি রাগ। আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই। হেনা খাটের উপরে পা মেলে বসে আছে। সে আমাকে দেখে তো থতমত খেয়ে যায়। এই এই তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারোর আসার কথা ছিল নাকি? আকাশ কি সব বলছো উল্টাপাল্টা? আর তুমি এখানে কেন এসেছো? প্লিজ চলে যাও এখান থেকে। তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গিয়েছে। তোমার চেহারাও আমি দেখতে চাই না। প্লিজ চলে যাও এখান থেকে। আমার তো মেজাজ গরম হয়ে গেছে। আমি গিয়ে হেনাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেই আর গলা চিপে ধরি। এই মেয়ে, তোর কথাই কি? আমি এখান থেকে চলে যাব নাকি? অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে। তোর সাথে হিসাব চুকানো বাকি এখনো আমার। আজ সমস্ত শোধ তুলবো আমি তোর থেকে। 6টা মাস পুরো পাগল ছিলাম আমি। তোর চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। তুই আমার সাথে এমন ধারা ছলনা করলি কিভাবে? তার জবাব আজ তোকে দিতে হবে, কুত্তার বাচ্চা। আমি হেনাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করি। তোর শরীর থেকে আজ আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। হেনা তো ওই অবস্থায় এই খাটের উপরে জড়সড় হয়ে পড়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি করণীয় এখন তার কিছুই বুঝে উঠতে পারছে না। আমি বেল্টটা খুলে হাতে নিয়ে হেনাকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করি। হেনা ব্যথার তাড়নায় মুখ চেপে কান্না করছে আর আমার কাছে মিনতি করছে, প্লিজ আকাশ, আমায় ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু না, আমি ছাড়ছি না। আমি আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছি। হেনাকে বেল্ট দিয়ে মেরেই চলেছি। বেল্টের বাড়ির চোটে হেনার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে। ঠোঁট তো কেটে রক্তে লাল হয়ে গিয়েছে একদম। হেনার বাবা মা বাহির থেকে মিনতি করছি, প্লিজ আকাশ ভাই, আমার মেয়েটাকে ছেড়ে দিন, সে মরে যাবে। আমি একটা পর্যায়ে নিজে কান্না করে দেই হেনার অবস্থা দেখে। বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে, এটা দেখে চেঁচিয়ে কান্না করে দেয়। হাত থেকে বেলটা ফেলে দিয়ে হেনাকে ঝাপটে জড়িয়ে ধরে বলি, কলিজা তুই এটা কেন করলি? তুই কি জানিস না তুই ছাড়া যে আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত দায়ী হয়ে গিয়েছে? তোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত চিন্তা করতে পারি না আমি। তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল? কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলি? হেনাও কান্না করছে আমাকে জড়িয়ে ধরে। কলিজা এমনটা করেছে বলে আজ তুমি জীবিত আছো, না হয় তোমাকে ও মেরে ফেলতো। তোমার ভালোর জন্যই আমি এমন একটা নাটক করে তোমার থেকে দূরে সরে গিয়েছি, কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। দরকার হয় দূর থেকে ভালোবাসবো, তাও তোমার ক্ষতি হতে দেই কি করে বলো? হেনা তুমি কি বলছো? আমার তো কিছুই ঢুকছে না মাথায়। কিসের ক্ষতির কথা বলছো? আর আমাকে কে মেরে ফেলতো? হেনা চুপ করে আছে। প্লিজ হেনা বলো, এইভাবে চুপ করে থেকো না। কে আমায় মারতে চায়? যার জন্য তুমি আমার থেকে এত দূরে সে গিয়েছো? হেনা আমাকে ছেড়ে দিয়ে। শোনো তাহলে, তোমাকে শুরু থেকে সবটা বলি। আরও তোমায় মেরে ফেলতে চায়। আমার তো হুশই উড়ে যায় হেনার কথা শুনে। কি বলছো হেনা? এটা কি করে সম্ভব? আর আরই বা আমাকে কেন মারতে চাইবে? কারণ তুমি জাফর ইকবালের নাম শুনেছো, যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একটা সময়, যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশনে দখল করেছে। হ্যাঁ চিনি, কিন্তু ওনার সাথে আরো সম্পর্ক কি? আর জাফর ইকবাল তো মারা গিয়েছেন। আরো কে জানো? আরো হচ্ছে জাফর ইকবাল সাহেবের মেয়ে। সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায়। আমার তো চোখ বড় বড় হয়ে যায় হেনার কথা শুনে। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করেছি? তুমি ক্ষতি করনি, কিন্তু তোমার বাবা করেছে। জাফর ইকবাল সাহেব দীর্ঘ বহু বছর দেশের টপ
মধ্যে বিজনেসম্যানের তালিকায় ছিল, যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে। এটা জাফর ইকবালের সহ্য হয়নি। তিনার থেকেও শীর্ষে কেউ পৌঁছে গেছে এটা তিনি মানতেও পারেনি, যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায়। পরে একটা সময় দেখা যায় তিনি অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক করে মারা যায়। ওনার বাসার সবাই জানতো ওনার পজিশন অন্য কেউ দখল করার ফলে তিনি ডিপ্রেশনে চলে যায়, আর তাই থেকে হার্ট অ্যাটাক করে। তাই তিনার বড় মেয়ে আরও শপথ করে যাদের কারণে ওনার এই অবস্থা হয়েছে তাদের কাউকে শান্তি দিবে না সে। জাফর ইকবাল সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমার ফ্যামিলিকেই দায়ী করেছিল, তাই আরও কাজে নেমে পড়ে তোমাদের জীবন থেকে সুখ নামক বস্তুটাকে মুছে দিতে। আরও বহু আগে থেকে সুযোগ খুঁজছিল যে তোমার জীবন থেকে সুখ কিভাবে কেড়ে নিবে, কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না। এমন সময় মুরগি নিজেই ধরা দেয়, আর সেই মুরগি হচ্ছে তুমি। আরও যে কলেজে পড়ে তুমি নিজেই সেই কলেজে গিয়ে ভর্তি হলে। তারপর কি, ব্যাস আরও কাজে নেমে পড়লো তোমার পেছনে। সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে আর তোমার পরিবার থেকে সুখ কেড়ে নেবে। সে তোমাকে কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়, এটা সে কোনো মতেই মানতে পারছিল না। পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে আর বলে আমি যদি তোমার জীবন থেকে দূরে সরে না যাই সে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর যখন জানলাম যে জাফর ইকবাল সাহেবের মেয়ে সে, তারপর তো আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। তখন আমি তাকে বলেছি যে আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু সে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছেই, তাহলে আর কি চাই? তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার ক্ষোভটা কমে যায়, তাই সেও আমার শর্তে রাজি হয়ে যায়। সে আমার কথা দিয়েছিল যে তোমার কোনো ক্ষতি সে করবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু আমি জানি তুমি আমায় কখনো দূরে যেতে দিবে না, তাই মৃত্যুর নাটক করি বাবার সাহায্য নিয়ে, যাতে করে তুমি আমায় একদম ভুলে যাও। কারণ কলিজা, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মরে গেলেও চাই না। তবে আরও ভাবতে পারে নাই আমি এমন কিছু করে বসবো, আরও ধরে নিয়েছে আমি মরে গিয়েছি, তাই সে নিজের থেকে তোমার থেকে দূরে সরে যায়। কারণ প্রতিশোধ সে নিয়ে ফেলেছে, তোমার জীবন থেকে আমাকে একদম চিরতরে সরিয়ে দিয়েছে। আমার তো কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আসছে হেনার কথা শুনে। হেনা, তুমি আমার ভালোর জন্য এত কিছু করলে, আর সে আমি তোমাকে না জেনে বেরেহেম ভাবে বেল্ট দিয়ে মারলাম। কলিজা, আমায় মাফ করে দাও। এই আকাশ, কি বলছো এসব? প্লিজ এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। আমি সাথে সাথে হেনাকে ঝাপটে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেই আর বলি, কলিজা, এই দুনিয়ায় আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার, আর কারোর না। তোর সমস্ত কিছুর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নাই। দুজনেই কান্না করছি, তবে হ্যাঁ, এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না। আমার ভিতরে ক্ষোভ জন্ম নিয়েছে। আমি আরুর 12টা বাজিয়ে ছাড়বো। আরু, তুই খালি ওয়েট কর। তুই আমার জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ কেড়ে নিতে চেয়েছিস। এবার আমি তোর রুহুটাই শরীর থেকে বের করে ফেলবো। আমি হেনাকে ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেই। চলো আমার সাথে। আজকের পর তোমাকে 1 মিনিটের জন্যও চোখ থেকে আড়াল করব না। আমি হেনাকে কোলে করে নিয়ে রুম থেকে বের হই। হেনাও আমাকে জড়িয়ে ধরে আমার কোলের মধ্যে ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে আছে। আমি রুম থেকে বের হতেই হেনার বাবা আমার পায়ে পড়ে যায়। ভাই, আপনি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাই, আপনার পায়ে পড়ি, আমার মেয়েটার কিছু করবেন না। ওর কিছু হলে আমরা মরে যাব। এই ওসি, একদম চুপ। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। হেনাকে আমি আর 1 সেকেন্ডের জন্যও নিজের থেকে আড়াল করব না। ওকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাসার বউ করে রেখে দিব। অনেক সাধনার পর ওকে আমি ফিরে পেয়েছি। হেনার আব্বু আমার পা ছেড়ে দেয়, কারণ তিনি কিছু একটা লক্ষ্য করেছে। আমি কথা বলার সময় আমার চোখের মধ্যে পানি টলমল করছিল। তিনি বুঝে গেছেন যে আমার মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না হেনাকে, আর আমি নিজের জীবন দিয়ে হলেও হেনাকে রক্ষা করব। আমি হেনাকে কোলে করে নিয়েই ঘর থেকে বের হয়ে পড়ি। পরে সিএনজি একটা ঠিক করে সোজা হোটেলে চলে যাই, আর যাদের সাথে মিট আপ করেছিল তাদেরকে থানার সামনে থেকে বিদায় করে দেই, কারণ হেনার বাসায় সবাইকে নিয়ে আসা সম্ভব না। হোটেলে পৌঁছেও হেনাকে আমি কোল থেকে নামাই না। হোটেলে সবাই তো মুচকি মুচকি হাসছে আমার অবস্থা দেখে, কিন্তু আমার এতে কিচ্ছু আসে যায় না। আমি আমার বউকে কোলে উঠিয়েছি। হেনাকে কোলে করে নিয়ে নিজের রুমে যাই। নুসরাত তো আমাকে দেখে অবাক, কারণ তার কোলের মধ্যে মেয়েটাকে। স্যার, মেয়েটাকে? তোমাদের ভাবি। নুসরাত ভ্যাবাচাকা খেয়ে যায় আমার কথা শুনে। স্যার, ভাবি মানে? ভাবি, আজকালের মধ্যে আমরা বিয়ে করব। নুসরাতের তো মাথায় ঢুকতেছে না, সে ভাবছে আমি আবার হুট করে কাকে ধরে নিয়ে এসে ভাবি বলছি। নুসরাত, সব গুছিয়ে নাও, আজকে আমরা ফিরে যাচ্ছি। তারপর আমি 3টা টিকিট কনফার্ম করে সেদিনই আমি হেনাকে নিয়ে শহরে ফিরে আসি। বাসার সবাই তো অবাক হেনাকে দেখে, যদিও অবশ্য তারা আগে কখনো হেনাকে দেখেনি, কিন্তু আমি তাদেরকে ছবি দেখিয়েছিলাম। আকাশ,
হেনা না মরে গিয়েছে, তাহলে সে ফিরে আসলো কি করে? আম্মু, তার পিছনে অনেক লম্বা ইতিহাস। এমন সময় আব্বু আসে। কিসের ইতিহাস? আমি তারপর সমস্ত কিছু খুলে বললাম। আব্বু তো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি, জাফর ইকবালের মেয়ের এমন কাজ করেছে? ওয়েট, দাঁড়া, আমি খবর লাগাচ্ছি। ওদের 12টা বাজিয়ে ছেড়ে দিব। না বাবা, প্লিজ, তুমি এমন কিছুই করো না। যা করার আমি করছি। সে আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতিশোধ আমি নিব। আর তোমরা বিয়ের ব্যবস্থা করো। ওকে, তোর যেমনটা ভালো লাগে সেটাই কর। আমি লোক লাগিয়ে দেই জাফর ইকবাল সাহেবের বাড়ির খোঁজ নিতে। একটু পর খবরই ফোন দিয়ে জাফর ইকবাল সাহেবের বাড়ির সমস্ত ডিটেলস দেয়। আরও যেই বাসাটা দেখিয়েছিল আগে, সেটা যদি হতো তাহলে আমি মিনিটের মধ্যে আরুকে বের করে ফেলতাম। কিন্তু আরু তো সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। হেনা, তুমি থাকো, আমি একটু আসছি। আমি ল্যাম্বরগিনিটা নিয়ে টান দিয়ে সোজা জাফর ইকবালের সাহেবের বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই একটা বয়স্ক মহিলা বাড়িতে। এই যে আন্টি, আরু কোথায়? বাবা, তুমি কে? আরুর বন্ধু হয়তো। ও, তুমি কি ওকে দেখতে এসেছো? কিন্তু ও তো এখানে নেই। মানে, তাহলে সে কোথায়? কেন বাবা, তুমি জানো না তার যে আজ 1 মাস হলো ক্যান্সার? আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আন্টি, কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আজ 1 মাস ধরে আমার মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানি না কার বদদোয়া লেগে এমন হয়েছে, কোন পাপের ফল সে ভোগ করছে। বাবা জানো, আমার মেয়েটা ছাড়া আমার